আনাফ, ওকে। তো আনাফ, আমরা চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা তো কোথায় ঘটেছিল এটা কি বলা যাবে? হ্যাঁ, বলছি। ঘটনাটি আমার বড় ভাই ওয়াসির সাথে ঘটে যাওয়া। ঘটনাটি ঘটে ইউএসএ, ও যখন ক্যালিফোর্নিয়া স্টেটটাতে ছিল। অলরাইট। ওখানে ডাউনি কাউন্টিতে একটা পরিত্যক্ত একটা অ্যাসাইলাম আছে, ইনসাইন অ্যাসাইলাম। অ্যাসাইলামটির নামটি বলছি না। অ্যাসাইলামটিতে এখনো মানে অনেক কথা ছড়িয়ে আছে যে এটা হন্টেড। এটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমি একটু বলি। অ্যাসাইলামটি ঠিক কারেক্ট টাইমটা জানি না, কিন্তু অ্যাসাইলামটিতে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সোলজার থেকে শুরু করে প্রেগনেন্ট ওমেন, চিলড্রেন, সব ধরনের মানসিক রোগীকে রাখা হতো। অ্যাসাইলামটির যারা ডক্টর অ্যান্ড স্টাফ ছিল সবাই অনেক মানে করাপ্টেড ছিল। তারা পেশেন্টদের উপর নানা রকমের এক্সপেরিমেন্ট করতো, টর্চার করতো। মনে করেন একটা কিডনি কেটে ফেললে কতদিন বাঁচবে, কিভাবে বাঁচবে, এরকম নানা রকমের ইয়ে করতো। ওপেন ল্যাবরেটমি করতো কারণ ছাড়া, ইলেকট্রিক সেটা কারণ ছাড়াই করতো, বেশি চিল্লাচিল্লি করতো টর্চার করার জন্য আর কি, বা জাস্ট মানে পানিশমেন্ট হিসেবে হয়তো করতো। এখন একটা সময় ওই জায়গাটাতে একটা মানে ডিজিজ ছড়া যায়, একটা এপিডেমিকের মতো, অনেক ডেডলি ডিজিজ। এখন ওটার কিউরটা ওই সময় ছিল, এজন্য গভর্নমেন্ট ডিসাইড করে ওই অ্যাসাইলামটি সহ পুরো একটা ব্লককে কোয়ারেন্টাইন করে ফেলবে, সিল অফ করে ফেলবে, যাতে ডিজিজটা স্প্রেড না হয়। ওটাই করা হয়। অ্যাসাইলামটি আর পুরো ডাউনের একটা ব্লক এটা সিল করে ফেলা হয়। যারা যারা ভিতরে ছিল সবাই খাওয়া আর পানির অভাবে মনে করেন মারা যায়। মারা যাওয়ার পরে সব ডেড বডি গুলোকে ওখানে অ্যাসাইলামটির সামনে একটা কোর্টইয়ার্ডের মধ্যে মাটি চাপা দিয়ে দেয়। আচ্ছা, ভিতরেই সবকিছু। এইসব কাহিনী শুনে আমার ভাই যখন যায়, কৌতূহল বশতই ওর ফ্রেন্ডের সাথে এখানে যেতে চায়। ওর মধ্যে একজন ফ্রেন্ড ওখানে অলরেডি আগে গিয়েছিল, সে একটা রাস্তা জানতো। ওই একটা কথা আগে বলিনি, অ্যাসাইলামটি এখনো সিল করা আছে এবং ট্রেসপ্যাসিং পুরাটা নিষেধ। আশেপাশে পুলিশ পেট্রোল করে এখনো। ওর ফ্রেন্ড যে আগে গেছিল সে জানতো একটা রাস্তা আছে যেখানে পেট্রোল পুলিশ বেশি করতো না, ওখান দিয়ে ঢুকা যেত। ওরা একদিন রাত্রে করে ওখানে যায়, রাস্তাটি দিয়ে ঢুকে 10 থেকে 12 জনের মতো ফ্রেন্ড। ঢুকার সাথে সাথেই মানে ওরা মানে সবাই শকড হয়ে যায়। আচ্ছা, এত নীরব, মানে অনেক দূর পর্যন্ত কিচ্ছু দেখতে পারে না, এত অন্ধকার যে ওদের পায়ের নিচে কি এটাও দেখতে পাচ্ছে না। সবাই এটা দেখে একটু ভয় পায়। ওদের সবার নিজেদের নিঃশ্বাসের আওয়াজ পেয়ে ওরা অনেকে ভয় পেয়ে যায়, মানে এত কোয়াইট ছিল। ওরা একটু দূর হাঁটার পরে কোর্টইয়ার্ডের মাঝখানে যখন আসে তখন একটা বাজে পচা মাংসের একটা গন্ধের মতো পায় সবাই, এবং এটা পেয়ে আরো একটু ভয় পেয়ে যায়। এমনিতেই তো এটার ব্যাকগ্রাউন্ড স্টোরি সবাই জানে, যেন ওরা ভয় একটু তাড়াহুড়া করে অ্যাসাইলামটি ঢুকে পড়ার চিন্তা করে। সবার হাতে ওয়াকি টকি ছিল, লাইট ছিল। অ্যাসাইলামটিতে ঢুকে একটু কিছুক্ষণ হাঁটার পরে ওরা রিয়েলাইজ করে যে ওদের একজন ফ্রেন্ড তমাল, সে ছিল না তাদের সাথে। তারা ওয়াকি টকিতে ট্রাই করে তমালকে, ও নন রেসপন্সিভ। তমালকে 10-15 মিনিট খোঁজার পরে ওরা দেখে ভিতরে তমাল নেই। তখন ওরা বের হয়ে যায় তমালকে খুঁজে। বের হয়ে দেখে তমাল হচ্ছে কোর্টইয়ার্ডের মাঝখানে মাটিতে বসে আছে, নিজের সাথে ভিড় করে কি জানি বলছে। ও মাটির দিকে তাকায়, হাতে দিয়ে তাকে কি জানি বলছে, এরকম 1 2 3 4 5 6 নিজের সাথে এরকম কি জানি নাম্বার বিড়বিড় করে কি জানি বলছে। ওকে যখন ডাকছিল সবাই, ও কোনো কিছু মানে কোনো রেসপন্স দেয় না। সামনে যে ওকে যখন ধরে যে কি হয়েছে, ও অস্বাভাবিক আচরণ করতে থাকে। ও নর্মাল কোনো কথাবার্তা বলছে না। ওকে যেটাই জিজ্ঞেস করে ও হাসাহাসি শুরু করে, তারপর আবার কিছুক্ষণ পর আবার কান্নাকাটি শুরু করে, বলে যে আমাকে এখান থেকে নিয়ে যাও, ওরা দেখে ফেলছে আমাকে, এখান থেকে নিয়ে যায়। আর ওর কপাল প্রচন্ড গরম ছিল, অনেক হাই ফিভার। এজন্য ওর 2 থেকে 3 জন ফ্রেন্ড চিন্তা করে তোমাকে বাসায় নিয়ে যাবো, আর বাকিরা থেকে যায়, যেহেতু ওরা মানে একটু কিউরিয়াস ছিল অ্যাসাইলাম ট্রেকিং নিয়ে। ওরা অ্যাসাইলামটির ভিতরে আরো কিছু নিয়ে করে। ততক্ষণ পর্যন্ত তোমার বাসা চলে যায় 2-3 জনের সাথে। আমার ভাই আর ওর ফ্রেন্ডরা গ্রুপ করে ডিভাইড হয়ে যায়, 2-2 করে, 2-3 জন। অ্যাসাইলামটি এত বড় ছিল, একটা এক্সাম্পল দিই, এটা পড়েছি ইন্টারনেটে, যে একটা স্পুন দিয়ে নাকি 20 থেকে 30 জন পেশেন্টদের মেডিসিন খাওয়ানো হতো একটা স্পুন দিয়ে। এত বড় ফ্যাসিলিটিটা ছিল। আমার ভাই আর ওর ফ্রেন্ড অ্যাসাইলামটির মেইন বিল্ডিং যেটা, ওটার ইস্ট উইংটাতে যায়, আচ্ছা, যেখানে সব পেশেন্টরা থাকতো। আর ওর অন্য 2 থেকে 3 জন ফ্রেন্ড নিচের তলায়, আর আরো 2 জন ফ্রেন্ড উপরের তলায়, আর বাকি কিছু ফ্রেন্ড পাশের বিল্ডিং এ। এখন ওরা ভিতরে হাঁটতে হাঁটতে ওরা নানা রকমের আওয়াজ শুনতে পারে, কে জানি চেয়ার ঠেলে নিয়ে যাচ্ছে, হাসাহাসির আওয়াজ, দূরে কথার আওয়াজ, বাচ্চারা কান্নাকাটি করছে, চিল্লাচ্ছে এদিকে ওদিকে। এই আওয়াজ শুনে ওরা বারবার মানে ভয়ে ওরা মনে করছে যে ফ্রেন্ডরা ফাইজলামি হয়তো করছে। ওরা ওয়াকি টকিতে উপরের ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, নিচের ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তোরা কোনো আওয়াজ করিস নাকি? ওরা কেউ কিছু বলতে পারে না, বলতে না আমরা কিছু করছি না। পাশের বিল্ডিং থেকে ওই ফ্রেন্ডরা আবার ওকে জিজ্ঞেস করে যে তোরা কোনো আওয়াজ করিস নাকি? এরকম মানে সবাই কিছু না কিছু এরকম আওয়াজ শুনতে পারে। এই জন্য ওরা চিন্তা করে যে এখানে আর থাকা ঠিক হবে না,
এটা বলে সবাই ওখান থেকে বের হয়ে আসে, বের হয়ে চলে যায়। ওই দিন বাসায় ফেরার পর সবাই একই রকমের একটা মানে দুঃস্বপ্ন দেখে ওই অ্যাসাইলাম রিলেটেডই। স্বপ্নতে দেখে যে ওরা সবাই ওই অ্যাসাইলামটির পেশেন্ট, সবাই একই স্বপ্ন দেখছে। সবাই একই স্বপ্ন দেখছে। আমার বড় ভাই যা দেখে ও বললো ও অ্যাসাইলামটির একটা পেশেন্ট এবং একটা ডক্টর ওকে এসে ধস্তাধস্তি করে জোর করে নিয়ে যাচ্ছে ল্যাবরেটরি করবে। আচ্ছা, ও মাথার মধ্যে একটা চিজেল নেয় এরকম হ্যামার দিয়ে ইয়ে করছে। এই স্বপ্নে দেখে ও মানে ঘুম ভেঙে যায়। পরে ওই দিন রাতে আর ঘুম হয় না। আচ্ছা, পরের দিন সকালে ওর ফ্রেন্ডের সাথে ডিসকাস করতে যাওয়ার আগে ওর একজন ফ্রেন্ড এটা নিয়ে বলে ওঠে যে আমিও এই স্বপ্নটা দেখছি। এটা শুনে অন্য ফ্রেন্ডরাও বলা শুরু করে হ্যাঁ আমরাও তো এরকম এটাই দেখছি। এটা হয়। আর অন্যদিকে তমাল যে যার সাথে যে হারিয়ে গেছিল তার তো 104 পর্যন্ত এরকম অনেক হাই ফিভার, এক সপ্তাহের মতো থাকে। ফিভারটা যখন কমে তার কাছে যাওয়া হয়, তাকে যখন জিজ্ঞেস করে যে কি হয়েছিল ওই দিন, ও বলে যে তোরা যখন তাড়াহুড়া করে যাচ্ছিলে আমি একটু পিছনে পড়ে গেছিলাম, আস্তে আস্তে আসছিলাম, ফোন চেক করছিলাম। ওই অবস্থায় পিছন থেকে কে জানি ওর ঘাড় ধরে। ও পিছনে তাকিয়ে দেখে একটা বুড়া, অনেক বুড়া, মনে করেন 70 থেকে 80 ইয়ার্স ওল্ড বুড়া একটা মহিলা পেশেন্টের কাপড় পরা। এটা দেখে তমাল চিৎকার করতে কিচ্ছু বের হয় না। আর এটা দেখে মহিলাটি হাসা শুরু করে তমালের দিকে। এটা দেখার পর ও এটা দেখে ভয়ে দৌড়ানো শুরু করে, চিল্লাচিল্লি করে, কিন্তু কেউ চিল্লাচিল্লি আওয়াজ শুনতে পারে না। কিছুক্ষণ দৌড়ায় ও কিসে জানি বাড়ি খেয়ে নাকি কিসে কেন জানি ওপর পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ও ওখানে মনে হয় অজ্ঞান হয়ে যায়। পরে আর কিছু মনে ছিল না। ও যা পরে মনে আসছে যে ও বাসায় এসে বাসায় বিছনায় নিজেকে আবিষ্কার করে। মাঝখানে কি হয়েছিল এটা আর কিছু মনে নেই। আচ্ছা, এটা ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং আমি ওই সিচুয়েশনটা দেখুন যে ওই ফ্রেন্ডের পেশেন্টের সাথে দেখা হয়ে যায় না, যাকে যাকে দেখেছিল কিন্তু মানে ওইরকম ধরনের কোনো মেডিকেল মানে অ্যাসাইলামে ভর্তি থাকলে যে ধরনের ড্রেস ওখান থেকে সে ধরনের একটা পোশাক পরেছিলেন এবং তার চোখ এরকম বাঁধা ছিল। ল্যাবরেটরি করলে যেমন চোখের এখান দিয়ে ইনজুরি টাইপের হয় ওরকম ইয়ে পড়া ছিল। ওকে, সো আপনারা বুঝতেই পারছেন। এবং সেই মোমেন্টটাতে কারো যদি হঠাৎ করে সেই মোমেন্টটাতে আপনি যদি ঢুকে যান তাহলে কেমন লাগবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। এবং আমার কাছে মনে হয় যেটা খুব একটা অদ্ভুত মোমেন্ট। আমি ঠিক শিওর না যে আরেকটা ঘটনা আমি পড়ছি কিনা, একটু পরে এই জন্য দেখবো সেটা। আমি এখনো শিওর না, কারণ আমি গত সপ্তাহে যে ঘটনাগুলো পড়েছিলাম তার মধ্যে এটাও একটা কিনা আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমরা একটু SMS পড়ে ফেলি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আফনান এসেছি আজিমপুর থেকে। রাসেল ভাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটি আসলে একজন আমার খুব পরিচিত, একজন খুব কাছের মানুষ। তার নাম হচ্ছে মাওলানা বেলাল। উনি ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি মহিলা মাদ্রাসা শিক্ষকতা করতেন। এখন উনি মুগদায় একটা মাদ্রাসার শিক্ষকতা করেন। তো ঘটনাটি ওনার সঙ্গেই ঘটে। ওনার কাছ থেকে অনুমতি নিয়ে ঘটনাটি আমি আজকে শেয়ার করছি। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটে 1990-91 সনের দিকে। তখন উনি ভোলাতেই থাকতেন, ওনার বাড়ি ভোলা। তো ভোলা তো বাংলাদেশের সবচেয়ে বড় মানে একটা দ্বীপ বলা যায়, মানে দ্বীপ জেলা যেটা বলে আর কি। এবং চর জব্বার, চর আলেকজান্ডার, চর কুকরিমুখ এরকম অনেকগুলো চর আছে। তো এই ঘটনাটি আসলে চর জব্বারের ঘটনা। তো উনার বাড়িটা আসলে চর জব্বারে। তো উনি তখন তো 90-91 সালের দিকে ওই যোগাযোগ ব্যবস্থাটা অতটা উন্নত ছিল না আর কি গ্রাম সাইডটাতে। তো ওনার বাড়িটা গ্রাম সাইডে। তো উনি ওনার কোন এক আত্মীয়র বাসায় মানে বিয়ে খেতে যাবেন, মানে গ্রামে আত্মীয় সে বিয়ে খেতে যাবেন। তো এই উদ্দেশ্যে উনি বাড়ি থেকে বের হন এবং ওনার ইচ্ছা ছিল সন্ধ্যার আগেই বাড়িতে ব্যাক করবেন, কারণ ওনার বাসা থেকে ওই গ্রামে যেতে মাঝখানে একটি জঙ্গলের মতো একটা এলাকা পড়ে। একটা সময় মানে ওই এলাকায় প্রচলিত আছে জায়গাটি খুবই হন্টেড জায়গা। তো উনি যখন এখন অবশ্য ওই সময়ই মানে ওই জঙ্গলের কিছু অংশ সাফ করে কিছু লোক ওখানে বসতি স্থাপন করে, সালাত আদায় করার জন্য ওখানে একটা মসজিদ স্থাপন করে। কিন্তু মসজিদের একটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে জায়গাটি হন্টেড হওয়ার কারণে মসজিদের যিনি ইমাম সাহেব উনি দেখা যাচ্ছে ওনার 2 সন্তানকে নিয়ে উনি আসরের সালাত পড়াতে এসে উনি আর বাসায় যান না। উনি একবারে মাগরিবের সালাত পড়ান, একবারে এশার নামাজও পড়িয়ে ওনার 2 সন্তানকে নিয়ে তখন উনি বাড়িতে যান। আবার ফজরের সময় যখন উনি আসেন তখন ওনার 2 সন্তানকে নিয়ে আসেন, কারণ ওই জায়গাটা খুবই হন্টেড ছিল। তো যখন ওই বেলাল হুজুর যখন উনি বিয়ে খেয়ে মানে আসবেন তখন আসলে অনেক দেরি হয়ে যায়। তখন বৈশাখ মাস এরকম সময় ছিল, ঝড় বদলের সময় ছিল আর কি। উনি যখন আসবেন
আস্তে আস্তে বেশ দেরি হয়ে যায়, মানে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। এবং ঠিক ওই সময় যখন মানে তখন হয়তো বা এশার সালাত মানে এশার পর সময় হয়ে গেছে এরকম আর কি, যখন ওই জঙ্গলের মধ্যে আসতেছিলেন হঠাৎ করে ওই সময় ঝড় শুরু হয়েছে। ঝড় শুরু হলে উনি জানতেন যে ওই পাশে একটা মসজিদ আছে, কিন্তু ওনার কাছে কোনো লাইট ছিল না, ওই বিদ্যুতের ঝলকানিতেই যতটুকু দেখা যায় ওইভাবে দেখে দেখে উনি মসজিদের কাছে যান এবং মসজিদের মধ্যে ঢোকেন। কিন্তু ওনার হাতে কোনো লাইট না থাকায় ওই মসজিদের মধ্যেই হাতে হাতে ম্যাচ এবং মোমবাতি বের করে দরজা জানালা খুব ভালো মতো লাগিয়ে মোমবাতি জ্বালিয়ে উনি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকেন। তো ওনার ইচ্ছা ছিল যে যখন ঝড় শেষ হয়ে যাবে তখন উনি বের হয়ে চলে যাবেন। তো কিছুক্ষণ পর ঝড় শেষ হয়ে যায়, উনি বের হবেন, হঠাৎ করে উনি ফিল করেন যে মসজিদের বাইরে মনে হয় কেউ হাঁটাহাঁটি করছে। উনি তো জানতেন যে খোদ ইমাম সাহেবই এসার পরে ওনার দুই ছেলেকে নিয়ে আসেন, উনি থাকেন না, উনি এত ভয় পান, এখন এখানে কে আসবে। তখন উনি ভিতর থেকে প্রশ্ন করলেন যে বাইরে কে, এরকম কয়েকবার প্রশ্ন করার পরে বাইরের থেকে উত্তর আসলো যে তুই বাইরে আয়। তখন উনি বুঝলেন যে কি ব্যাপার, এভাবে আমার সাথে তুই তুকারি করে কথা বলছেন, সেই বিষয়টা স্বাভাবিক না, বিষয়টা অস্বাভাবিক। তখন উনি খুব ভয় পেলেন, উনি কোনো কথা না বলে আবার কোরআন তেলাওয়াত করতে বসে গেলেন। কিন্তু এদিকে আসলে একটা ঘটনা হয় যে এই দীর্ঘ সময়ে এই মোমবাতি আবার শেষ হয়ে যায়, তখন মসজিদটাই পুরো অন্ধকার হয়ে যায়। উনি যে দেখে কোরআন শরীফ পড়বেন মানে এই অবস্থা ছিল না। তখন উনি এমনি যে দোয়া কালামগুলো পড়তেন সেগুলো উনি পড়তে থাকলেন এবং উনি ফিল করছিলেন যে মসজিদের চালের উপরে মনে হচ্ছে যে অনেকে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু চালের উপর যদি মানুষ হেঁটে বেড়ায় তখন দেখা যাবে যে চাল নড়ছে বা চাল দেবে যাচ্ছে পায়ের ইসে মানে চাপে, কিন্তু এরকম কিছু হচ্ছিল না, কিন্তু মনে হচ্ছে চালের উপর দিয়ে অনেকে হেঁটে বেড়াচ্ছে, এরকম একটা অবস্থা। এবং আবার পরে শুনছে যে বাইরে বাঘ সিংহ এরকম গর্জন করছে, খুব ভয়ঙ্কর মানে গর্জন করছে। এই ঘটনাটা এটা থেমে যাওয়ার পরে আবার দেখা যাচ্ছে ওনার দাদা বা ওনার নানি যারা মানে মারা গেছেন ইনাদের কণ্ঠে বাইরের থেকে ওনাকে ডাকছে যে বেলাল বাইরে আয়, তোর সঙ্গে একটু দরকার আছে। কিন্তু মানে উনি বুঝতে পেরেছেন, মানে উনি বুঝতে পারলেন যে আসলে ঘটনাটা স্বাভাবিক না, খুবই অস্বাভাবিক একটা ঘটনা, এই মুহূর্তে আমি বাইরে গেলে হয়তো আমার আর মানে বেঁচে থাকা হবে না। তখন উনি মানে অনেক ভয় পেলেও ওই মসজিদের মধ্যেই অবস্থান করছিলেন। তো কিছুক্ষণ পরে এটা থেমে যায়, বেশ চারদিকে শান্ত পরিবেশ। তখন উনি কিন্তু ওনার হাতে ঘড়ি ছিল না, আর মসজিদেও কোনো ঘড়ি ছিল না, যেহেতু একেবারে জঙ্গলের মধ্যে মসজিদ, তখন তা তো উন্নতও ছিল না। তো মসজিদে উনি সময়টা বুঝতে পারছিলেন না। বেশ খানিকক্ষণ পর হঠাৎ করে মনে হচ্ছে দূর থেকে ফজরের আজানের শব্দ ভেসে আসছে। তো উনি যেহেতু এক্সাক্ট টাইমটা জানতেন না, উনি মনে করেন ফজরের আজানই হবে। তো উনি চিন্তা করলেন যে এই বাজার, এই জঙ্গলের বাইরে যে বাজারটা আছে ওই বাজার ওখানে মসজিদ আছে, সেই মসজিদের মাইক আছে, নিশ্চয়ই ওই মসজিদে আজান হচ্ছে এবং ওই আজানটাই উনি শুনছেন। তখন উনি আর ৭-৫ না ভেবে ওই মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পর উনি কিছুই দেখছেন না। তারপরে একটু সামনে অন্ধকার ছিল, তখন অন্ধকার, বাইরে বেরিয়ে দেখছেন যে অন্ধকারে আছে। তো হঠাৎ দেখছেন যে একটি সাদা মানে জুব্বা পরা একজন লোক, ওনার পিছনের অংশটা দেখা যাচ্ছে, উনি বেশ সামনে প্রায় ২০-৩০ হাত সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। উনি ওনাকে ডাক দিলেন, কিন্তু ওই লোক কিছুতেই পিছনে তাকাচ্ছে না। তখন উনি আবার পিছন থেকে সালাম দিচ্ছিলেন যাতে উনি পিছন দিকে তাকে উত্তর নেন বা এরকম কিছু হয়, কিন্তু উনি উত্তরও নিচ্ছিলেন না। তখন উনি আবার ওনাকে যে হেঁটে ধরবেন সেটাও হচ্ছে না, কারণ উনি যদি ওই বেলাল হুজুর যদি ১ কদম দেন তো দেখা যাচ্ছে উনি ৪ কদম পা ফেলছেন, মানে কিছুতেই কাছে যাবেন, সবসময় ৩০-৪০ হাতের ডিফারেন্স একটা থাকছে। আবার যখন হেঁটে যাচ্ছেন তো মনে হচ্ছিল আশেপাশে যে গাছগুলো মনে হচ্ছে কে যেন গাছের উপরে বসে ডালগুলো খুব ঝাঁকাচ্ছে, প্রচন্ড ভাবে ঝাঁকাচ্ছে, মানে এখনই ভেঙে পড়বে ডাল, এরকম একটা অবস্থা। কিন্তু তখন উনি খেয়াল করলেন যে উনি যখন এগিয়ে যান তখন পিছনের গাছগুলো আবার থেমে যায়, ঠিক ওনার পাশের যে গাছগুলো সে এটা অস্বাভাবিকভাবে নড়তে থাকে। ওই যে লোকটা সামনে হেঁটে যাচ্ছিল উনিও তার অনুসরণ করেন এবং উনি মনে করেন হয়তো এই লোকটা ওই বাজারের মসজিদে ফজরের নামাজ পড়তে যাবেন, এই জন্য উনি বের হয়েছেন। উনি পেছনে হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে ঠিক যখন দেখা যাচ্ছে যে বাজারের আলো দেখা যাচ্ছে, মানে বিভিন্ন দোকানগুলো যে লাইটগুলো বাইরে জ্বলে সেগুলো দেখা যাচ্ছে, তো ঠিক জঙ্গলের শেষে এসে ওই লোকটি তখন হলো ঘুরে তাকানোর পর উনি দেখে বিশাল মানে বড় দাড়িওয়ালা, খুব সুন্দর চেহারা, মানে অসাধারণ চেহারা, মানে এরকম চেহারা আসলে সাধারণ মানুষের হয় না বলা যায়, অসাধারণ চেহারা। মানুষ যে এত সুন্দর হয় এটা ওনার জানা ছিল। তো ওই লোকটা তখন উত্তর নিলেন যে ওয়ালাইকুম আসসালাম বলে, তখন উনি উত্তর নিলেন। তখন উত্তর নেওয়ার পরে বললেন যে তুমি কি মানে এত রাত্রে তুমি এখানে কি করছো, তুমি কি জানতা না যে এই জায়গাটা খারাপ, তুমি এত রাত্রে এখানে কেন আছো?
তখন উনি আসলে কোনো উত্তর দিতে পারছিলেন, উনি একেবারে স্তম্ভিত হয়েছেন যে হঠাৎ করে আমাকে এই ধরনের প্রশ্ন করছে, এবং ওনার এত সুন্দর চেহারা দেখে উনি মানে রীতিমতো হতবাক হয়ে গেছে, ওনার মানে আর কোনো ভাষা ছিল না। তখন উনি বলছেন তোমার পিছন দিকে তাকিয়ে দেখো তো একটু। তখন উনি পিছন দিকে তাকিয়ে দেখছেন যে বিশাল আকৃতির বাঘ, সিংহ এবং বড় বড় মানে দানবের মতো কিছু মানুষ দাঁড়িয়েছে, আবছা দেখা যাচ্ছে। তখন বললেন যে ভবিষ্যতে এখানে আর কখনো রাতের বেলা অবস্থান করবা না, যত কিছুই হোক তুমি এখানে কখনোই থাকবা না। এটা বলার পর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন। উনি এই দেখে আরো ভয় পেলেন। তারপর একটু বুঝতে পারলেন যে যিনি এখানে এসেছিলেন উনি আসলে খুবই ভালো একজন, ওনাকে সেভ করার জন্য এসেছিলেন। পরে উনি যখন মসজিদে, ওই বাজারে মসজিদে গেলেন, তখন দেখেন যে মসজিদে তালা মারা, অবাক কাণ্ড, আজান হয়েছে, মসজিদ তালা মারা। অনেকক্ষণ অবস্থান করার পরে তখন ইমাম সাহেব এসেছে, মুয়াজ্জিন এসেছে, মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য এসেছে। উনি আবার মুয়াজ্জিনকে জিজ্ঞেস করছেন যে আপনি এত দেরিতে মানে এসেছেন কেন, আজান দিয়ে কোথায় চলে গেছিলেন মসজিদ তালা মেরে? বলে কই আমি তো আজান দেই নাই, আর আজানের তো এখনো সময়ই হয়নি, এখনো 1 ঘন্টা বাকি, আমি তো আগে এসেছি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, এখনো অনেক দেরি, আপনি কোথায় আজানের শব্দ শুনলেন? তখন উনি তো আরো ভয় পেলেন। পরে সব খুলে বললেন যে আমি তো এরকম আটকা পড়েছিলাম, তো এই ঘটনা ঘটেছে। তখন উপস্থিত সবাই, ওখানে অনেক মুরব্বীরা ছিলেন, ওরা বললেন যে আসলে ওই জায়গাটা খুবই হন্টেড ছিল এক সময়, বিভিন্ন কারণে, সে কারণগুলো এখন বলতে পারছি না, তো হন্টেড ছিল, তো এই কারণে আমরা কেউ ওখানে যাইও না, এরকম অনেকেই এরকম অনেক কিছু দেখে। তো তোমার তো খুবই সৌভাগ্য যে তুমি ওখান থেকে বেঁচে ফিরেছো। এমনকি রাসেল ভাই ওই মসজিদে নাকি এখনো মানে যে তাবলিগ জামাতের লোকরা তো অনেক মসজিদগুলোতে থাকে, ওখানে নাকি তাবলিগ জামাতের লোকরাও এখনো যায় না, মানে ওখান থেকে নিষেধ করে দেয় মার্কাজ মসজিদ গিয়েছে আপনারা ওই জায়গাটায় মানে যাবেন না, এটা নিরাপত্তার কারণে ওটা যাবেন না, এই জন্য এখন পর্যন্ত ওই জায়গাটাতে আসলে ঝামেলা আছে, এবং ওই জায়গাটাতে এখনো ওই জায়গাটা এখনো জঙ্গল আছে, এখনো পর্যন্ত জঙ্গল আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম ঘটনার জন্য। আমরা পরবর্তীতে আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা একটু ফেসবুকে দেখি কে কি লিখছেন। হ্যালো রাসেল ভাই, আমি ঋতুপর্ণা মিশ্র বলছি কলকাতা থেকে। আমি আজকে যে ঘটনাটা আপনাদের সবাইকে শেয়ার করবো, সেই ঘটনাটা আমাদের একটা পারিবারিক ঘটনা। আমার দাদু মানে আমার বাবার বাবা, তিনি ছিলেন একজন ডাক্তার এবং তিনি প্র্যাকটিস করতেন কলকাতার সন্নিকটস্থ একটি অঞ্চল আছে, একটি জেলা আছে হাওড়া, বর্তমানে আমরা সেই হাওড়ারই বাসিন্দা, সেখানে উনি প্র্যাকটিস করতেন। তো তখন ইনফেকশাস ডিজিজ বলতে আমরা যেটাকে বুঝি বা ছোঁয়াচে রোগ, সেই সম্বন্ধীয় হসপিটাল সারা পশ্চিমবঙ্গে ছিল মাত্র, পশ্চিমবঙ্গে বললে ভুল হবে, প্রায় কলকাতা শহরের এবং বৃহত্তর কলকাতায় ছিল মাত্র 2টি। তাদের কোনোটিরই আমি নাম এই মুহূর্তে করতে চাইছি না। তো হাওড়ায় যেটি ছিল, আর হাওড়ায় যেটি ছিল সেটি আমার দাদু নিজে হাতে তৈরি করেন এবং তিনি সেখানকার সুপারিনটেন্ডেন্ট ছিলেন আর কি। তো সেখানে তিনি ফ্যামিলি নিয়ে বসবাস করতেন। তো ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 60-70 বছর আগে হবে। তো ওই যে হসপিটালটি সেটি ছিল একটা মানে বলতে গেলে আইসোলেটেড প্লেস বলতে আমরা যা বুঝি সেই রকম একটি জায়গার মধ্যে, চারিদিকে যতদূর চোখ যায় প্রায় বসতি নেই বললেই চলে, এবং ধুধু প্রান্ত, তার মাঝখানে একটি বিরাট পুকুর, সেই পুকুরের এক পাশে হচ্ছে আপনার নার্সিংহোমটি, তার সঙ্গে রয়েছে একটি মর্গ আর স্বাস্থ্য কেন্দ্র, এবং হ্যাঁ অবশ্যই ডাক্তারদের বসবাস করার জন্য একটি কোয়ার্টার। সেই কোয়ার্টারে আমার দাদু পরিবার নিয়ে থাকতেন। আমার বাবার তখনও জন্ম হয়নি, এটা সেই সময়কার ঘটনা। তো এবার ওই যে অঞ্চলটি, ওই অঞ্চলটির আশেপাশ ছিল, যেহেতু ওই যে আগেই বললাম আইসোলেটেড প্লেস, তো সেই মানে নির্জনতার সুযোগ নিয়ে বেশ কিছু মানুষ ওখানে নানা রকম অসামাজিক কাজকর্ম করত, বা নেশারুদের একটা আড্ডা ছিল এটা। তো এবার তার জন্য একটি মানে সাধারণ একটি বাল্ব দিয়ে আর কি একটা ক্ষুদ্র প্রচেষ্টা অন্ধকারকে মিটিয়ে রাখার এরকম একটা করা হয়েছিল। তো একদিন এরকম রাত্রিবেলা অনেকক্ষণ কি বলবো ডিউটি করার পরে আমার দাদু পরিশ্রান্ত হয়ে তিনি বসেন, মানে মাছের একটি প্রান্তে তিনি বসেন আর কি, আর সামনেই পুকুরটি দেখা যাচ্ছে, গুমোট গরম বলতে যা বোঝায় তাই। তো এবার উনি বিশ্রাম নিচ্ছেন, এক সময় হঠাৎ তিনি নোটিস করলেন যে ওই যে বললাম ধুধু প্রান্তর, সেই ধুধু প্রান্তরের একদিকটা ছিল হসপিটালের জন্য কিছুটা পাঁচিল দিয়ে ঘেরা। তো আর মানে কি বলবো, পরবর্তীকালে
প্রথম দিকে এরকম যুদ্ধ প্রান্ত থাকার পর পরবর্তীকালে এই অংশের দিকে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়। তাও যেটা ওটা মোটামুটি একটা মানে জাস্ট একটা বাধা মাত্র ছিল, কিছুই নয় সেই অর্থে, যারা অসামাজিক কাজকর্ম করবে তাদের জন্য। তো দাদু নোটিস করলেন যে পাঁচিল থেকে একটি লোক নামছে। তিনি ভাবলেন নিশ্চয়ই কোনো নেশারু অথবা কোনো চোর। তাও তিনি কিছু বললেন না, তিনি চুপ করে ব্যাপারটা দেখতে লাগলেন। তো তিনি দেখলেন যে লোকটি পাঁচিল থেকে নিচে নামলো, নেমে হাঁটছে। এবার দাদু হঠাৎ মনে হলো যে না, এরকম করলেও যদি উল্টো পাল্টা কোনো একটা বদ মতলব যদি থাকে তাহলে কি হবে। তো এবার তিনি জোরে হাত দিলেন লোকটাকে, এই কে তুমি, কি দরকার এখানে। লোকটি হঠাৎ যেন দাদুকে দেখতে পেল এবং দেখতে পাওয়া মাত্র সে দৌড়াতে শুরু করলো। আর দাদু, তিনি প্রায় 6 ফুটের উপর লম্বা ছিলেন, শরীর স্বাস্থ্য ভালো ছিল এবং অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, এবং তার থেকেও বেশি যেটা ছিলেন সেটা হচ্ছে প্রচন্ড সাহসী। তিনি সেই লোকটিকে ধাওয়া করতে শুরু করলেন। তিনিও দৌড়চ্ছেন, লোকটিও দৌড়চ্ছে, তিনিও দৌড়চ্ছেন। এইভাবে দৌড়তে মানে বলতে গেলে একটা মানে এমন অবস্থা চলে গেছে যে দাদু বয়সের টানে আর পাচ্ছেন না। তিনিও মানে বলতে গেলে তার কি বলবো সমস্ত প্রতিবন্ধকতাকে মানে উড়িয়ে দিয়ে দৌড়চ্ছিলেন আর কি। হঠাৎ দৌড়তে লোকটা পকেট থেকে কি একটা বার করে মেঝের ওপর ফেলে দিল। দাদু সেটা মানে কোনো কিছু না করে সে জিনিসটা মেঝে থেকে কুড়িয়ে নিয়ে পকেটের ভেতরে ঢুকিয়ে দিলেন। লোকটি তখনও দৌড়চ্ছে, দাদু লোকটিকে ধাওয়া করছেন। তো লোকটা দৌড়তে হঠাৎ একসময় একটা ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল, এবং দাদুও তিনিও সেই ঘরটার সামনে এসে দাঁড়ালেন। তো ঘরটার সামনে এসে দাঁড়িয়ে তিনি দরজাটা এক ধাক্কা মারলে দরজাটা সঙ্গে সঙ্গে খুলে গেল, এবং মনে হলো যে একটা যেন গরম হাওয়া তাকে ধাক্কা মেরে বেরিয়ে গেল। এবং তিনি দেখলেন তিনি যে ঘরটির সামনে দাঁড়িয়ে আছেন সেটি হচ্ছে একটি পরিত্যক্ত শৌচাগার, এবং সেই শৌচাগারে সেই শৌচাগারে কিন্তু সেই লোকটি নেই। তিনি আশেপাশে তাকাচ্ছেন যে শৌচাগারে লোকটি যদি বেরোতো সেখান থেকে তিনি অবশ্যই দেখতে পেতেন, কারণ পেছন দিয়ে বেরোবারও কোনো জায়গা নেই। এত ছোট ছোট পায়রার খোপের মতো সেই জাফরি টাইপের করা থাকে না, সেই রকম করা ছিল। সেখান দিয়ে একটা পূর্ণবয়স্ক মানুষের পক্ষে কেন, একটা শিশুর পক্ষে বেরোনো মুশকিল। তো সেই লোকটা গেল কোথায়। তো তিনি এতক্ষণে মানে হঠাৎ যেন তিনি সম্বিত ফিরে পেলেন, যে তার যেন মনে হলো যে না, যে তিনি এমন মানে কিছু একটা অসম্ভবের পেছনে দৌড়চ্ছিলেন। তো এমন সময় তিনি প্রচন্ড ভয় পেয়ে গিয়ে আমার জেঠু যিনি ছিলেন, আমার যিনি বড় জেঠু, তার নাম ধরে ডেকে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যান। তো এবার বাকি পরিবারের সবাই ছুটে আসে, এসে তার শুশ্রূষা করা হয়। তো জ্ঞান আসার পরে তিনি সমস্ত ঘটনা সবাইকে বলেন, এবং বলতে বলতে হঠাৎ তার খেয়াল হয় যে আরে তার পকেটে তো একটা জিনিস পড়ে আছে, দেখা যাচ্ছে সেটা কি বলে তিনি এবার সেই পকেটের ভেতরে হাত ঢোকালেন। হাত ঢুকে যেটা বার করে আনলেন সেইটাই হচ্ছে এই গল্পের সব থেকে মানে চমকপ্রদ একটা টার্ন আর কি, জাহাঙ্গীরের আমলের একটি রৌপ্য মুদ্রা। হ্যাঁ, আপনি হয়তো কথাটা শুনে বিশ্বাস নাও করতে পারেন, সেটা না করাই স্বাভাবিক, কারণ প্রথম যখন গল্পটা শুনে আমিও বিশ্বাস করিনি যে একটা অশরীরী আত্মার পক্ষে একটা রৌপ্য মুদ্রা, একটা ঐতিহাসিক রৌপ্য মুদ্রা, সেটা নিয়ে তার কি লাভটা ছিল। তো জাহাঙ্গীরের আমলের রৌপ্য মুদ্রা বলে তখন তিনি ভাবেননি, তিনি দেখেছিলেন যে একটি রৌপ্য মুদ্রা, এবং সেটি দেখে মনে হয়েছিল যথেষ্ট প্রাচীন। তো পরবর্তীকালে বিভিন্ন ইনভেস্টিগেশন করে জানা যায় যে সেটি জাহাঙ্গীরের আমলের একটি রৌপ্য মুদ্রা, মানে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলের রৌপ্য মুদ্রার কথা বলা হচ্ছে। তো দীর্ঘদিন ওই নার্সিংহোমে রৌপ্য মুদ্রাটি সাজানো ছিল, বহু মানুষ আসতো দেখতো যারা কৌতূহলী ছিল। তো একসময় হঠাৎ করেই ওটি হারিয়ে যায়। মানে আমার দাদু যখন রিটায়ার করেন তখন সপরিবারে অন্যত্র চলে আসতে হয়, তো সেই সময় কোনোভাবে জিনিসটি হারিয়ে যায়। যাই হোক, সেটি এখনো খুঁজে পাওয়া যায়নি। Bhoot FM, the night comes alive with Graminphone. ভাই আবার সুযোগ দেওয়ার জন্য হ্যালো লিসেনার্স, আপনার গেইম। তো এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা যেই ভাই আমাকে বলেছেন আর কি, উনি পুলিশে চাকরি করেন, কিন্তু তার ডেজিগনেশন বলেন না, কোনো কিছু বলেন না। আমি তার নাম বা এলাকা সম্পূর্ণ হাইড করেই বলতে হবে, যেহেতু আমাকে উনি বলে দিয়েছেন এইভাবেই বলার জন্য আর কি। থ্যাংক ইউ। তো উনি চাকরি ট্রেনিং শেষ করে প্রথম যেখানে গিয়ে যে এলাকাতে উনি জয়েন করেন, বাংলাদেশ একটি জেলায় উনি একটি জায়গায় জয়েন করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে উনি জয়েন করেন আর কি। তো জয়েন করার পরে 1 সপ্তাহ উনি চাকরি করার পরে হঠাৎ ওই সময় ওই বৈশাখ মাস ছিল, ঝড় বাদলের দিন। জি। তো
ওই দিন দিনের বেলা থেকে ঝড় হচ্ছিল, সারাদিনই ঝড়, এবং ঝড়ে গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে, ইলেকট্রিসিটি নাই, কিছুই নাই এদিকে। কারণ যারা পুলিশ অফিসার ওদের সবসময় তো ফোন আসে, সারাক্ষণ তো ফোনে কথা বলতে হয়, ব্যাটারি চার্জও তো শেষ হয়েছে। তো একটা সময় দেখা গেল ওনার ব্যাটারি চার্জও শেষ হয়ে গেছে, এবং ওনার যারা আরো অফিসার ছিলেন তাদেরও একই অবস্থা, ফোনের তো কারোর সাথে ওইভাবে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। তো এদিকে রাতের বেলা এরকম চললো। রাতের বেলা যখন উনি ঘুমিয়ে পড়েছেন, সর্বদার দিন তাড়াতাড়ি শুয়ে পড়েছেন, হঠাৎ রাত 11টা কি 12টার দিকে ওনার দরজায় একজন নক করছে, যে স্যার স্যার বলে দরজা নক করছে। তখন উনি চিনলেন যে গলাটা পরিচিত। একজন দরজাটা খুললেন, দেখলেন যে ওই থানারই মালি, যিনি বাগান পরিচর্যা করেন। মানে স্যার আপনাকে এখনই একটা জায়গায় যেতে হবে। বলে কোথায় যেতে হবে? একটা গ্রামের নাম বললেন। বলে আমি তো নতুন আসছি, আমি তো এই গ্রামটা চিনি না, তুমি আমার এসআইদেরকে বলো ওনারা যেন ওইখানে যান। বলে হ্যাঁ স্যার, একজন তো গেছেন, পুরো ফোর্স নিয়ে উনি সেখানে গেছেন, ওখানে একটা ডাবল মার্ডার হয়েছে, কিন্তু ওখানে আপনাকে একটু যেতে হবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তখন উনি আবার চিন্তা করলেন যে ওনার যে ড্রাইভার সেও ছুটি নিয়েছে, এখন ওনাকেই গাড়ি ড্রাইভ করতে যেতে হবে। এদিকে থানায় ওনার সাথে কাউকে নিয়ে যাবেন এমন অবস্থাও ছিল না ওই অবস্থায়, কারণ যেহেতু ঝড় বদলের দিন অনেক জায়গায় ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে, অনেক জায়গায় চলে গেছে আর কি, এজন্য আবার ওনাকে যেতেই হবে, যেহেতু খবর পাঠিয়েছে গুরুত্বপূর্ণ। তো উনি নিজেই ড্রাইভ করে, ওনার যে আর্মস ছিল উনি সাথে সাথে, গুরুত্বপূর্ণ না হলেও আমাদের এই সমস্ত ক্ষেত্রে সবার আগে ওনারা এগিয়ে থাকেন সবসময়। উনি নিজের আর্মস নিয়ে গাড়ি নিয়ে নিজেই বের হন, কিন্তু উনি জানতেন না এলাকাটা কোথায়। মালিক বলে দিয়েছে, মালিককে বলছে তুমি আসো, মালিক বলছে আমিও চিনি না, সুতরাং আমাকে নিয়ে লাভ হবে না, আপনি রাস্তায় কোনো একটা লোক পেলে তাকে নিয়ে যান বা শুনতে শুনতে চলে যান। উনি চিন্তা করছে এত রাত্রে আমি লোক পাবো কোথায়, উনি ওই চিন্তা, কিন্তু তারপরও সাহস করে বেরিয়ে গেলেন, কারণ পুলিশ তো সাহস তো থাকতেই হবে। উনি গাড়ি নিয়ে বের হয়ে গেলেন আর কি, নিজেই ড্রাইভ করে। বেরের সাথে যে প্রয়োজনে যে আনুষঙ্গিক জিনিসপত্র আর্মস সেটা উনি নিলেন। এরপরে হঠাৎ করে রাস্তার একটু বেশি গিয়ে, রাস্তায় কেউই ছিল না, তো হঠাৎ একজন মুরব্বী দেখে দাঁড়িয়ে আছে। তখন গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলেন যে মুরব্বী আপনি কি ওই গ্রামটা চেনেন? বলে হ্যাঁ আমি ওই চিনি, আমি ওর পাশেই, ওই গ্রামের পাশেই আমার বাড়ি, এরকম বললেন। তাহলে কি আপনি কি ওদিকে যাবেন? বা হ্যাঁ আমি ওদিকে যাবো, তাহলে আমাকে একটু ওই গ্রামটা চিনিয়ে দেন। বলে কোনো সমস্যা নেই। তখন মুরব্বীকে গাড়ির সামনেই বসালেন, যাতে করে সহজেই দিক নির্দেশনা উনি পেতে পারেন। মুরব্বী গাড়িতে ওঠার পর বেশ গম্ভীর হয়ে বসে থাকলেন, মনে হচ্ছে যে পুলিশকে দেখে উনি পছন্দ করছেন এমন একটা অবস্থা, ওই মুরব্বী বা পুলিশ পছন্দ করেন এরকম একটা অবস্থা। কিন্তু ওনার গম্ভীরতার কারণ উনি বুঝতে পারলেন না যে এত রাত্রে আমারও একটু উপকার হলো, ওনারও উপকার হলো, উনি গম্ভীর হয়ে বসে আছেন কেন? হঠাৎ করে ওই লোকটি কথা বলে উঠলো যে আমি ঠিক যেভাবে গাড়ি চালাতে বলবো আপনি ওইভাবেই গাড়ি চালাবেন, কমান্ড করছে। উনি তো আরো অবাক যে কি ব্যাপার, ইনি আমাকে কমান্ড করার কি, বা উনি আমাকে কেন কমান্ড করছেন? তারপর কেন জানি উনি ওনাকে কিছু বলতে পারছেন না। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, এইটুকুই বললেন, শুধু গাড়ি চালাচ্ছেন। তো পাকা রাস্তা ঠিক যেখানে শেষ হয়ে গেছে বেশ অনেক দূর যাওয়ার পরে, তখন হঠাৎ করে দেখে যে রাস্তাটা মাটির, সামনে মাটির, বৃষ্টি টিষ্টি হওয়ার কারণে কাদাও হয়ে গেছে, রাস্তাটা দুদিকে চলে গেছে, ডান দিকে বা দিকে। তখন ঠিক ওই মোড়েই একটা লোক দাঁড়ানো, 40-45 বছর বয়সে একটা লোক দাঁড়ানো, কালো মতো। উনি যে গাড়ির লাইটের আলোতে ঠিক যেভাবে দেখেছেন আর কি, খোঁচা খোঁচা দাঁড়িয়ে এরকম দেখেছেন। তো ওনাকে আবার বলছেন, কারণ ওই মুরব্বীর প্রতি উনি একটু নাখোশ, এইভাবে কমান্ড করছেন। ওই লোকটাকে জিজ্ঞেস করছে এই ভাই ওই গ্রামটা কোন দিকে? তখন ওই লোকটা বললো যে এই যে বা দিকে চলে যান গাড়ি নিয়ে। এটা বলেই ওই লোকটা ওখান থেকে সরে চলে গেছে। তখন উনি যেই গাড়িটা বা দিক নিয়ে যেতে যাবেন, হঠাৎ করে ওই মুরব্বী ওনার হাত চেপে ধরেছে। ঠান্ডা দেখেছে মুরব্বীর হাতটা খুবই ঠান্ডা, মানে স্টিয়ারিং এ ওনার হাতের উপর হাত চেপে ধরেছে, গাড়ি বাম দিকে নেবেন না, গাড়ি ডান দিকে চালান। তখন উনি বেশ যেহেতু রাগের স্বরে উনি ওই মুরব্বী বললেন তাকে গাড়ি ডান দিকে চালান। উনিও কেন জানি তখন আর কোনো উচ্চ করতে পারলেন না, উনি ডান দিকেই গাড়ি চালাতেন। এবং ডান দিকে গেছেন, ওই মুরব্বী আরো কিছু আশ্চর্য কথা বললেন যে আমি যদি বলি যে মানুষের উপর দিয়ে গাড়ি নিয়ে যাবেন আপনি তাই নিবেন, আপনি গাড়ি থামাবেন না, আমি যেটা বলবো ওইটাই থামাবেন, আপনি করবেন, আপনি কোনো মতে গাড়ি থামাবেন না। তখন উনি বলছেন কেন, কি সমস্যা? বলে যে সেটা আপনি পরে বুঝবেন, এখন চলেন। বেশ খানিক দূর, রাস্তা তো কাদা হয়ে গেছে, গাড়ি তো দূরে চালানো যাচ্ছে না। তো বেশ খানিক দূর যাওয়ার পথে একটা বুড়ি লোক, সাদা কাপড় পরা একটা বুড়ি লোক আসতে, লাঠিতে ভর করে রাস্তা পার হচ্ছে। তখন ওই মুরব্বী বলছে আপনি বুড়ির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। তখন ওই লোকটা, আপনার কি মাথা খারাপ? আমি আইনের লোক, আমি কিভাবে একটা মানুষের উপর গাড়ি চালাবো? না, এটা সম্ভব না। তখন উনি গাড়িটা থামালেন।
তখন দেখলেন বুড়ি কোনো মানে একটা গাড়ি যে সামনে দাঁড়ালো, সামনে লাইট জ্বলছে, বুড়ির কোনো ভ্রুক্ষেপ নাই। বুড়ি রাস্তাটা পার হয়ে ঠিক রাস্তার নিচ দিয়ে ওই মাঠের ভিতরে চলে গেলেন। অবাক কাণ্ড, মাঠে কিছু দেখা যাচ্ছে না, ধান ক্ষেত, ওদিকে উনি কেন যাবেন, লোকালয় নাই। পুলিশ অফিসার অবাক হলেন। তখন উনি মানে একটু একটু মানে সন্দেহ করলেন যে আসলে ঘটনাটা কি। তখন আবার উনি গাড়ি চালানো শুরু করলেন। বেশ আরো খানিক দূর আগানোর পরে হঠাৎ করে দেখেন বড় আকৃতির একটা কুকুর, অস্বাভাবিক রকমের বড়, পুরা রাস্তা জুড়ে শুয়ে আছে, মনে হয় যে সামনে যেতে দেবে না। তখন ওই মুরব্বী বললেন যে আপনি এই কুকুরটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন, এখন আর থামবেন না। তখন উনি আর 7-5 না ভেবে মানে কুকুরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। কিন্তু কুকুরের উপর দিয়ে গাড়ি চালানো স্বাভাবিক, পুলিশ মানুষ তো, কারণ ওনারাও মানে ইচ্ছা করে কাউকেই মারবেন না, স্বাভাবিক। বেশ খানিকটা গাড়ি আগানোর পরে উনি গাড়িটা থামিয়ে পিছন দিকে তাকালেন আসলে কুকুরটার কি অবস্থা। পরে উনি দেখলেন কুকুরটা ঠিক যেভাবে বসেছিল ওইভাবেই বসে আছে, ওর শরীরে কোনো রক্ত নাই, কিছু নাই, বরং কুকুরটা গাড়ির দিকে তাকিয়ে আছে, ওর মাথাটা পাকা গাড়ি এবং ওর চোখটা অস্বাভাবিক ভাবে লাল জল করছে। তখন উনি বুঝলেন সামথিং রং, কোন ঝামেলা আছে। তখন মুরব্বী বলছিল যে আপনাকে আমি বারবার বলছি গাড়ি থামাবেন না, তারপর আপনি কেন থামাচ্ছেন গাড়ি, আপনি চালান, গাড়ি চালান। তখন উনি আর কোনো কথা বললেন না, উনি ঠিক ওইভাবেই গাড়ি চালাচ্ছেন। গাড়ি চালানোর পরে বেশ খানিকক্ষণ পরে দেখলেন উনি পাকা রাস্তায় চলে আসছেন। পাকা রাস্তায় চলে আসার পরে বলছে কি ব্যাপার, গ্রামটা কোথায়? বলে চলেন আপনি গাড়ি চালাতে থাকেন। চালাতে চালাতে হঠাৎ করে আবিষ্কার করলেন যে উনি আসলে থানার সামনেই আছেন। তখন এই ভদ্রলোক কোথায় পাশে, এবং হঠাৎ করে উনিও খেয়াল করছেন যে পাশে ভদ্রলোকটা নাই। আচ্ছা, উনি তখন আরো এখন কি ব্যাপারে, এই লোকটা কোথায় গেল? গাড়িতে উনি তো মুরব্বী লোক, থামান নাই, উনি কিভাবে জানালা দিয়ে তাহলে আমার পাশেই আছে, আমি খেয়াল করলাম না, হঠাৎ করে চলে গেলেন। খুবই অবাক হলেন। যাই হোক, বেশ একটু ওই সময় একটু বেশ মানে হালকা একটু ভয়ও পেলেন। তখন উনি থানায় গাড়ি নিয়ে গেলেন। তারপর উনি বাসায় গিয়ে সারা রাত ঘুমাতে পারেনি, খুব চিন্তাতে কি হলো, এতক্ষণ কি ঘটলো, বিস্ময়ের ব্যাপার। একটা মানুষ নাই সাথে, যারা সাথে যাদেরকে দেখলাম সবই বিস্ময়কর ব্যাপার। তো পরের দিন সকালবেলা ওই মালি যখন এসেছে থানায়, তখন তাকে বলে কি ব্যাপার, তুমি রাত্রে আমাকে যেতে বললা, হলো নাকি? তুমি যেখানে যেতে বলছো আমি তো সেখানে মানে সেই গ্রামেই যেতে পারলাম না। বলে কই স্যার, আমি তো রাত্রে আসি নাই থানায়, এমনি বলছে। উনি তো আরো অবাক, কি ব্যাপার? বলে তুমি আমাকে বললা যে অমুক এসআই গেছে ফোর্স নিয়ে অমুক জায়গায়, অমুক গ্রামে 2টা মার্ডার হয়েছে। বলে যে না, ওই এসআই তখন পাশে ছিল। তখন বলছে কই স্যার, আমি তো যাই নাই, আমি তো ইমার্জেন্সি ডিউটিতে অন্য জায়গায় গিয়েছি, আমি তো যাইনি। তখন ওই মালি বলছে স্যার কোন গ্রামের নামটা বললেন, আবার একটু বলবেন? তখন উনি বলছে যে তুমি তো আমাকে এই গ্রামের নাম বলেছিলে, ওই গ্রামের নামটা বললেন। বলে স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, এই নামে তো এখানে গ্রাম আছে বটে, কিন্তু সেখানে তো কোনো মানুষ থাকে না। আচ্ছা, ওখানে অনেকদিন আগের একটা শ্মশান আছে, এটা তো নদীর পাড়ে, ওইটা ওই নামেই পরিচিত, ওখানে মানুষ থাকে না, ওখানে বড় বট গাছ আছে, অনেকেই রাতের বেলা ওখানে অনেক কিছু দেখে। তো আপনাকে তো মানে প্রশ্নই আসে না যে কেউ ওখানে যেতে পারবে, মানুষ না থাকলে মার্ডার হবে কিভাবে। তো উনি এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলেন না, আর কারোর সাথে শেয়ারও করেন না, ওটা ওখানেই চুপ হয়ে গেছেন। তো পরবর্তীতে ওনার মানে খুব পরিচিত একজন ভালো আলেমের সাথে উনি ঘটনাটা শেয়ার করেন। শেয়ার করার পরে ওই আলেম, উনি আবার মানে ওনার খুব আল্লাহওয়ালা লোক ছিল, ওনার কিছু জিন ছিল, তারাও আল্লাহওয়ালা, জিনগুলো আল্লাহওয়ালা ছিল। তো তাদেরকে জিজ্ঞাসা করে হলো আসলে ওই দিন ঘটনাটা কি হয়েছে। তো বলে আসলে উনি ওনার চাকরির শুরুর দিকেই কোন একটা লোকের সাথে উনি দুর্ব্যবহার করে ফেলেছিলেন। ওই লোকটা ব্ল্যাক ম্যাজিক করত। তো উনি চিন্তা করেছিল যে যেভাবে হোক এই অফিসারকে ক্ষতি করতে হবে। তখন উনি ওনার অনুগত কিছু জিনদেরকে দিয়ে কাজটা করাতে চেয়েছিলেন, ওনার ক্ষতি করতে চেয়েছিলেন। এবং মানে ওই সময় যে মুরব্বীটা ছিল ওইটা একটা ভালো জিন ছিল, এবং ওই থানার পাশে যে মসজিদ ছিল, একটা মাদ্রাসা ছিল, তখন ওই জিনটাও ওইখানে মানুষের বেশি সালাত আদায় করতো। এবং ওই পুলিশ অফিসার থানার ভিতরে মসজিদ না থাকার কারণে উনি ওই মসজিদে যেহেতু নামাজ পড়তো, তখন মানুষের সাথে ওনার একটা ভালো, ওই 7-8 দিনে ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেছিল। উনিও আল্লাহর লোক ছিলেন, কিন্তু উনি আসলে মানুষ ছিলেন না, ওনার জন্য উনি আসলে জিন ছিল। আচ্ছা, তো উনি ওনাকে সেভ করেছে ওই জায়গা থেকে। না, আমি বললাম যে যিনি পুলিশ অফিসার কথা বলছেন তিনিও নামাজ পড়তেন ওইখানে, সেই জন্যই বলছেন যে মানে দুজনের সাথে হয়তো পরিচয়টা ওইখানে হয়েছিল, পরিচিত হয়েছিল, কিন্তু ওই বেশে কিন্তু ওখানে দেখা হয়নি। মানে ব্যাপারটা চিন্তা করে দেখেন, যেরকম ঝড় বৃষ্টি রাত ছিল তো নিশ্চয়ই, এবং সেরকম একটা রাতের বেলায় একজন এরকম পাশে আপনি ড্রাইভ করছেন এবং আপনার ড্রাইভিং সিটের পাশে আপনার পাশে বসে আছেন, মানে ফ্রন্ট সিটে বসে আছেন একজন
যিনি মানুষ না, এবং তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, আপনি গাড়ি চালাচ্ছেন। এটা মানে যে কারো পক্ষে মেনে নেওয়াটা কতটা কঠিন হতে পারে। এবং এইরকম একটা অবস্থা, এরকম একটা পরিস্থিতিতে যখন আপনি মোটামুটি বুঝতে শুরু করেছেন যে কোনো একটা ঝামেলা তো আছেই, আমার পাশে যিনি বসে আছেন তিনি আর যাই হন না কেন স্বাভাবিক কেউ নন, হয়তো অস্বাভাবিক কিছু কোন একজন। আমরা গাড়িতে সচরাচর কাউকে রাস্তা থেকে তুলে লিফট দেই না, আমাদের সেই ধরনের সাহস বা মানসিকতা কোনোটাই এই মুহূর্তে তো নেই। কিন্তু ব্যাপারটা চিন্তা করে দেখুন যে কোনোদিন যদি এরকম কোন একটা ঘটনা যদি ঘটে যায়, কোনোদিন যদি হঠাৎ করে এরকম কারোর সাথে দেখা হয়ে যায়, তখন কি করবেন আপনি? SMS করে জানান। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Good FM, the night comes alive with Gramophone. হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই থাকেন। তো রাসেল ভাই, আমি ওমান থেকে বলছি এবং আমার হোম টাউন কুমিল্লাতে, যে কোনো একটা জায়গায়। তো রাসেল ভাই, কুমিল্লাতে যখন আমি কুমিল্লাতে ছোট থেকে বড় হয়েছি এবং কি কুমিল্লাতেই থাকি অনেক বছর। তো কুমিল্লার আমাদের এলাকায় একটা কবরস্থান ছিল এবং কি কবরস্থানের পাশে আমাদের বাসাটা ছিল। তো এলাকায় যখন রাতে কারেন্ট চলে যেত তখন মানে ফ্রেন্ড সার্কেল আমরা সবাই মিলে লুকোচুরি খেলতাম, দুষ্টামি করতাম। তো একদিন হয়েছে কি, কারেন্ট চলে গেছে প্রায় 8টা-9টার দিকে। তো আমি ছোট থাকতে একটু দুষ্ট ছিলাম বেশি। তো কারেন্ট চলে যাওয়ার পরে সবাই মিলে লুকোচুরি খেলতেছি। তো লুকোচুরি খেলার পরে মানে আমাদের একটা এরিয়া দেওয়া থাকতো যে এই এরিয়া থেকে ওই এরিয়া পর্যন্ত মানে লুকাতে হবে, এর বাইরে কেউ যেতে পারবে না। তো যে এরিয়াটা দিতাম আমরা লুকোচুরির ভিতরে, ওই এরিয়াটার ভিতরে কবরস্থানটাও করতো। তো সবাই গাছে লুকাতো, বাড়িতে লুকাতো, অথবা কোনো জায়গায় লুকাতো। তো আমি করতাম কি, কবরস্থানের ভিতরে চলে যেতাম। কবরস্থানের ভিতরে যে কবরের পাশে থাকতাম অথবা কবরস্থানের গাছের ভিতরে লুকাতাম। তো একদিন যেদিনের ঘটনা, ওই দিন হয়েছে কি আমি লুকাইছি। তো লুকানোর পরে তো আমি আজকে মানে নিজেই নিয়ত করছি যে আজকে আমার কোনো ফ্রেন্ড সার্কেল আমাকে খুঁজে বের করতে পারবে না। তো ওই নিয়তে আমি কবরস্থানের ভিতরে গেলাম। যাওয়ার পরে একটা ভাঙা কবর ছিল। তখন আমি খুব সাহসী ছিলাম, আবার ভীতও ছিলাম, মোটামুটি ধরতে পারেন দুটোই। তো ভাঙা কবর ছিল, ওই কবরটাতে আমি শুয়ে গেছি। শোয়ার পরে তো ওইখানে আমি শুয়ে গেছি। আমার ফ্রেন্ড সার্কেল তো সবাইকে বের করে বলছে, মানে যে ছিল ও সবাইকে বের করে ফেলছে, বাট আমাকে বের করতে পারেনি। আমাকে তো বুঝতে পারে না যে আমি কবরস্থানের ভিতরে আছি অথবা কোথায় আছি। তো কবরের ভিতরে যখন শুয়েছিলাম তখন মানে আমার শরীরটা কিরকম জানি একটু অন্যরকম ছিল, মানে আমি নিজেও বুঝতে পারি না যে আমি কিভাবে ভাঙা কবরের ভিতরে শুয়েছি। তারপর যখন কারেন্ট আসলো, কারেন্ট আসার আধা ঘন্টা পর পর্যন্ত প্রায় আমি 1.5-2 ঘন্টার মতো ওই কবরের উপরেই ছিলাম, ভাঙা কবরে শুয়েছিলাম। তো যখন কারেন্ট আসলো, কারেন্ট আসার প্রায় 10-15 মিনিট পরে আমি কবর থেকে উঠলাম। উঠার পরে দেখলাম যে ফ্রেন্ড সার্কেল সবাই বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য, মানে বাসা যেতেছে না, বলতেছে যে সবুজ কোথায়। তো আমার জন্য ওয়েট করতেছে। ওয়েট করার পরে তো গেলাম। যাওয়ার পরে বললো যে কি রে, তুই এতক্ষণ কোথায় ছিলি? তো আমি বললাম যে কেন, তোরা তো আমাকে বের করতে পারিস নাই, খেলা হবে না, এটা আবার কালকে হবে। তো এটা বলে আমি বাসায় চলে আসছি। ওই দিনের মতো খেলা শেষ, কারেন্ট এসে বসছে, বাসায় গেলাম। যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে তো আমি ঘুমাই গেলাম। তো ঘুমানোর পরে হয়েছে কি রাসেল ভাই, তখন প্রায় সম্ভবত 1টা-2টা বাজে ওরকম টাইম হবে। তো আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম একটা। আমার স্বপ্নটা স্পষ্ট এখনো আমার মনে আছে এবং কি এই জিনিসটা আমার হয় এখনো। আমি ঘুমের ভিতরে দেখলাম যে আমাদের ওইখানে এসএসসি রেজাল্ট দিছে, মানে আমাদের ওইখানে কোনো স্কুল নাই, কিন্তু দূরে স্কুল আছে, কিন্তু পাশে কোনো স্কুল নাই। তো এসএসসি রেজাল্ট দিছে, ওই রেজাল্টের বোর্ডটা আমাদের পুকুর আছে, কবরস্থানের পাশে পুকুরের সামনে রেজাল্টটা দেওয়া হয়েছে। তো ওইখানে সবাই দেখতেছে। তো আমরা পুকুরে গোসল করতেছি, লাফালাফি করতেছি, মজা করতেছি। তো সবাই পুকুরের থেকে ওঠা এই যে রেজাল্ট দেখতে গেলাম, এসএসসি রেজাল্ট দেখতে গেলাম। তো দেখার পরে আমি চলে আসলাম, কিন্তু আমার সাথে ফ্রেন্ড গুলো আসেনি। তো আমি দৌড় দিয়ে আসাতে তো এরকম জোরে দৌড় দিছি যে আমি কবরস্থানের গেটের সামনে চলে গেছি। গেটের সামনে যাওয়ার পরে কবরস্থানের ভিতরে ঢুকে গেছি, গেটের ভিতরে ঢুকে গেছি। ঢোকার পরে তো যখন আমি রিটার্ন ব্যাক করবো দেখলাম যে অটোমেটিকলি কবরস্থানের গেটটা বন্ধ হয়ে গেল। কবরস্থানের গেট বন্ধ হওয়ার পরে একটা সাদা কাপড় এসে কবরস্থানের গেটটাকে বন্ধ করে দিল। রাসেল ভাই, বন্ধ করার পরে তখন আমি মানে একটু ভয় পেয়ে গেলাম যে হঠাৎ করে কেউ নাই, আমার ফ্রেন্ড সার্কেলও নেই। তো গেটটা বন্ধ হলো এবং কি সাদা কাপড়টা এসে গেটটা মানে একদম পেঁচায় ধরছে, যেন
না খুলতে পারি। তো রাসেল ভাই আমি তখন আবার ঘুম থেকে উঠে গেছি, ভয় ভয়ে ঘুম থেকে উঠে গেছি। উঠার পরে মানে আমি তো জিনিসটা ভাবতেছি, ভাবার পরে প্রায় ফজরের আজান দিয়ে ফেলছে, মানে ভাবতে ভাবতে আর ঘুম আসা নেই, কোনো কিছু না। আমি শুয়ে যে এই জিনিসটা ভাবতে ভাবতে তারপর ফজর আজান দিয়েছে, এরপর উঠে গেছি। উঠার পরে রাসেল ভাই এরপর দিন সকালবেলা আমি জাস্ট জিনিসটা চেক করার জন্য, আমাদের পাশেই কিন্তু মানে আমাদের বাসার পাশে বিল্ডিং এর পাশে কবরস্থানটা একদম ক্লোজ, শুধু মাঝখানে একটা দেওয়াল, এই দেওয়ালটাই পার্টিশনটা, ঠিক আছে। তো এর মধ্যে সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, ওইটা দাঁত ব্রাশ করতে করতে আমি গেলাম। যাওয়ার পরে দেখি রাসেল ভাই আমি স্বপ্নে যেই সাদা কাপড়টা দেখছি ঠিক ওই সাদা কাপড়টাই ওই কবরস্থানের গেটের ভিতরে পেঁচানো। আমি দেখি তো রাসেল ভাই একদম ভয় পেয়ে গেছি। বিশ্বাস করবেন না রাসেল ভাই, এখন আমি রেকর্ডিংটা করতেছি, এখনই আমার শরীরের সবগুলো বসন দাঁড়িয়ে গেছে ওই জিনিসটা মনে হওয়ার পরে। তো আমি যখন দেখলাম তখন বললাম যে এইটাই তো সেই কাপড় যেটা আমি স্বপ্নে দেখছি। তো রাসেল ভাই তখন আমি এই কাপড়টা খোলার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কাপড়টা আমি খুলতে পারতেছি না কোনো রকম ভাবে। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের নাম নাই বললাম, তো 5 ওয়াক্ত নামাজ পড়তো সবসময়। তো নামাজ পড়ে আসছে কবরস্থানের সামনে, মানে আসছে। তো আমার ফ্রেন্ড আসলো, আসার পরে এই বলল তুই এখানে কি করতেছিস? আমি বললাম যে দেখ কাপড়টা খুলতেছে না, খোলার ট্রাই করতেছে। ও বলতেছে যে আচ্ছা সর আমি খুলতেছি। তো ও এটা বললাম, ও ধরার সাথে সাথে কাপড়টা খুলে গেছে, ও কিন্তু নামাজ পড়ে আসছে। তো ধরার সাথে সাথে কাপড়টা খুলে গেছে, খুলে যাওয়ার পর বললো কি তুই এটা খুলতে পারছ না? আমি খুলে ফেললাম 1 মিনিটে। তো আমি জিনিসটা মানে চিন্তা ভাবনা করতে লাগলাম যে জিনিসটা কি হলো, মানে আমি রাত্রে যে স্বপ্নটা দেখছি এটাও এখন সেম দেখলাম কাপড়টা, এবং কি আমি কেউ ছিল না এখানে, আমি একাই আসছি কিন্তু কাপড়টা দেখার পরে। তো আসার পরে ওই দিনের মতো চলে গেলাম। চলে যাওয়ার পরে তো রাসেল ভাই এই ঘটনাটার পর থেকে মানে আমার লাইফে প্রবলেমটা ফেস হয়। প্রবলেমটা বলতে ধরেন এত বড় একটা প্রবলেম না, মানে ছোটখাটো জিনিসই। যে স্বপ্নটা আমি দেখছি ঠিক ওইরকম সেম আমি কোন একটা জিনিসের স্বপ্ন দেখি, মানে আমার চোখে ভাসে যে হ্যাঁ ও কালকে খেলার ভিতরে 9টা মানে 0 রান করছে, অথবা এটা হয়েছে ওইটা হয়েছে। এই জিনিসটা আমি ভাবি এবং কি আমার কল্পনায় আসে জিনিসটা। কিন্তু এরপরে যখন এটা আমি নেক্সট টাইম ধরেন লাইভ দেখি, তখন মনে হলো যে আরে হ্যাঁ এটা তো আমি দেখছি। মানে প্রায় অনেক কিছুই আমার সাথে এরকম হয়। এই রাস্তা দিয়ে যাইতেছি, এরকম সময় এই কথাটা বলছে আমার ফ্রেন্ডকে, মানে এটা আমি স্বপ্নে দেখি, কিন্তু স্বপ্নে দেখার হয়তো বা 4-5 দিন 1 সপ্তাহ পরে এই জিনিসটা আমার কাছে বাস্তবে ঘটে। তো রাসেল ভাই জানি না এটা কি ভালো না খারাপ, মানে কোনো কিছু বুঝতে পারতেছি না। কিন্তু এর সেই যে ওই যে কবরে আমি শুয়েছিলাম, কবরে শোয়ার পর থেকেই আমার সাথে এই ঘটনাগুলো ঘটতেছে রাসেল ভাই। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের সবার ভালো লাগবে, এবং কি বোধপ্রেমের সকল লিসেনারদের জিনিসটা ভালো লাগবে। বোধপ্রেমের সকল লিসেনারদেরকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Bhoot FM, the night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই লিখেছেন যে স্টোরিটা পড়া হয়নি, সো আমি স্টোরিটা পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম আভা ইসলাম। আমি কানাডাতেই থাকি, এবং আমি এখানে একটা ইউনিভার্সিটি, আমি নামটা বললাম না, ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ছি অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট। আমার দেশের বাড়ি দাসপাড়া, সিলেটে। আজকে আমি আপনার সাথে যে ঘটনাটা শেয়ার করব, এটা হচ্ছে একটা ভিলাকে নিয়ে প্রায় 3 বছর আগের ঘটনা। এই ভিলাটি বেশ বড় এবং প্রত্যেকটা রুম দেখতে একেবারে রাজমহলের মতো। যেহেতু আমার বাবা একটি ভাইটাল পোস্টে চাকরি করেন কানাডাতে, তাই বাবার কোম্পানি থেকে আমাদেরকে এই ভিলাটি গিফট করা হয়েছে। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটলো, এবং আব্বু এইটার জন্য একটা হাউস ওয়ার্মিং পার্টিও রেখেছিলেন আব্বুর কলিগদের সাথে। তারপর ঠিক 2 মাস পরেই ভিলাতে শুরু হয় ওয়ার্স্ট প্যারানরমাল অ্যাক্টিভিটিস। অ্যাট ফার্স্ট নানান ধরনের ছোটখাটো ঘটনা ঘটত। যেমন আমি একদিন রাতের বেলা খুব দেরি করে ঘুমাই, পড়াশোনা করে একটু ফেসবুক দেখে জাস্ট ঘুমোতে যাই, এবং ঘুমাতেই বেজে যায় ভোর 4টা। যেহেতু আমাদের অফিসিয়াল উইকেন্ড স্যাটারডে এবং সানডে, তাই ফ্রাইডে একটু দেরি করে আমরা ঘুমাই।
হঠাৎ আমার ঘুম ভেঙে যায় এবং ঘড়িতে দেখি ভোর 4:30। আমি ওয়াশরুমে যাই এবং আমি আমার মিররে দেখি আমার রিফ্লেকশন, কিন্তু আমার রিফ্লেকশনের মধ্যে দেখতে পাই যে আমার পেছনে একটা মহিলা, খুবই ফর্সা, এত ফর্সা মহিলা যে এত ফর্সা মহিলা তো আমি আজ পর্যন্ত দেখিনি। দেখতে খুবই সুন্দর এবং দাঁড়িয়ে আছে। এট ফার্স্ট আমি জাস্ট হঠাৎ দেখে আঁতকে উঠি। যখন পেছনে ঘুরে তাকাই তখন দেখি যে কেউ নাই। আবার মিররে তাকাই, অ্যাজ ইউজুয়াল কেউ নাই। হঠাৎ ভুল দেখছি বা হ্যালুসিনেশন হচ্ছে এরকম কিছু, এটা বলে নিজেকে সান্ত্বনা দিয়ে উড়িয়ে দিলাম একটু অনেক দেরিতে ঘুমালাম এবং উপর থেকে আমার ইউজুয়ালি ঘুমও অনেক কম হয় এবং তাই আমি হয়তো এরকম ধরনের কোন ননসেন্স কিছু দেখেছি এরকম একটা জিনিস চিন্তা করি। ওই দিন থেকে প্রত্যেক রাত 12টার পর আমি শুনতাম আমার ওয়াশরুমের ট্যাপ থেকে পানি পড়ার শব্দ। আমি ওয়াশরুমে যাই যেখানে এবং দেখি যে ওখানে কিছুই নেই, সব নর্মালি বন্ধ আছে, ওয়াশরুমে অ্যাবনর্মাল কিছু নেই। তারপর আমি বিছানায় জাস্ট বসেছি, আমি আবার শুনতে পাই পানি পড়ার শব্দ। আমি আর চেক করার জন্য উঠি না, আমি সোজা আব্বুকে ডাক দেই এবং বলি যে আমার ওয়াশরুম পাইপ লিক করেছে। যাই হোক, সেই দিন গেল। ওইটার পরের দিন আমি শুনতে পাই যে আমার বিছানার নিচ থেকে টক টক এরকম করে কে জানি শব্দ করছে। আবার শুনতে পাই যে কে যেন কাঁদছে, আবার হাসছে, আবার টক টক, এরকম সিকোয়েন্সে হচ্ছে। তারপর আমার সামনেই একটা বড় জানালা আছে, জানালাতে পর্দা লাগানো, পর্দার পেছনে আমি একটা শ্যাডো দেখতে পাই। যেহেতু ভোর 5টা তাই আকাশের একটু আলোতে দেখতে পাই একটা শ্যাডো এবং এইসব আমি আমার মনের ভুল বা হ্যালুসিনেশন মনে করে উড়িয়ে দিই। আবারও আমি এইসব অ্যারাউন্ড 1 উইক ধরে দেখতে পাই, কিন্তু আমি সায়েন্সের কিছু এক্সপ্লেনেশন দিয়ে এইসব চ্যাপ্টারকে বন্ধ করে ফেলি। কিন্তু অ্যারাউন্ড নেক্সট ডে যখন আমি এবং আমার আম্মু আমার সিবলিং বাসায় একা থাকি, এক্সকিউজ মি, তখন হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল এবং নর্মাল ভাবে আমরা নিলাম এটা যে ইলেকট্রিসিটি চলে গেছে, কিন্তু অ্যাবনর্মাল জিনিসটি হচ্ছে নর্মালি ইলেকট্রিসিটি যাওয়ার কথা না, কিন্তু ওই দিন ফর লং আওয়ার্স এর জন্য ইলেকট্রিসিটি চলে যায়। প্রায় টানা 8 ঘন্টা হয়ে গেল ইলেকট্রিসিটি আসছে না। তাই আম্মু আব্বুকে কল করে দিল এবং আব্বুর লাইন আনরিচেবল এরকম বলছে। আমার মোবাইল থেকে ট্রাই করলাম, তাও আনরিচেবল। ওয়ারেজ আম্মু যখন ইলেকট্রিশিয়ানকে কল করলো, লাইন গেছে। তাই ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলার সময় লাইন হঠাৎ করে কেটে যায়। আমরা ভিলা থেকে বের হব, আমাদের দরজা জ্যাম হয়ে গেছে, কোনোভাবে খোলা যাচ্ছে না। উইন্ডো আমি ভাঙার ট্রাই করেছি, যেহেতু গ্লাসের উইন্ডো ছিল। আমি কিচেন থেকে ফ্রাইং একটা প্যান নিয়ে এসে ট্রাই করেছিলাম ভাঙার, এবং প্যান ভেঙে গেল কিন্তু গ্লাস ভাঙছে না। এবং দেখে আম্মু ভয় পেয়ে গেল এবং আশ্চর্য একটা ব্যাপার এটা। এবং তারপর আমরা সবাই শুনলাম যে আমার রুম থেকে কে যেন জোরে জোরে চিৎকার দিচ্ছে। আমি প্রথমে শুনলাম, পরে আবার একটা এক্সপ্লেনেশন দিয়ে উড়িয়ে দিলাম। এট ফার্স্ট প্যারানর্মাল কিছু যে হচ্ছে সেইটা আমার মাথায় আসেনি, কিন্তু যখন চিৎকারটা বেশ জোরে জোরে শোনা যায় তখন আমরা একটু অ্যালার্ট হয়ে যাই এবং কি হচ্ছে এখানে প্রথমে আমি শুনলাম, তারপর আমরা শুনলাম, তারপর হঠাৎ করে আমরা শুনতে পাই কে যেন হাসছে, খুব জোরে জোরে হাসছে। আবার শুনতে পাই কে যেন খুব জোরে জোরে কাঁদছে। আমার বেবি ব্রাদার, যার আগে মাত্র 10 মাস, সে হঠাৎ কান্না শুরু করে এবং কোনোভাবে তার কান্না আম্মু থামাতে পারছে না। তারপর আমরা শুনতে পাই আমাদের বাহিরে যাওয়ার যে মেইন গেট, সেটা পেছন থেকে আমার আব্বুর আওয়াজ। যেহেতু আব্বু এসে পড়েছে, আমরা সবাই একটু রিল্যাক্স হয়ে যাই এবং আব্বুকে বাইরে দাঁড়িয়ে আছে এবং আমরা ভেতর থেকে আব্বুর সাথে কথা বলছি। অ্যাট লাস্ট দরজাটা খুলতে পারলাম, কিন্তু আমরা বাইরে দেখি কেউ নেই।
তাহলে আমরা কার সাথে কথা বললাম? আম্মু তো আরো ভয় পেয়ে যায়, এসব হচ্ছে কি? কিন্তু আম্মু যখনই আমাদেরকে বলল বাসা থেকে বের হতে হবে, হঠাৎ আম্মুর ফেসে একটা আননোন এবং ইনভিজিবল একটা এন্টিটি আম্মুকে চড় মারল। এবং বিলিভ করবেন না রাসেল ভাই, আম্মুর ফেসটা 10টা আঙুলের ছাপ ছিল এবং একটা সাইডে, এবং আম্মু সেই চটটা খেয়ে আম্মুকে সেই চটটা মেরে জাস্ট বাসার ভেতরে ছুঁড়ে ফেলে দিল। এন্ড যেহেতু আম্মুর কোলে আমার ভাই ছিল, আম্মুকে যখন ছুঁড়ে ফেলা হয় আম্মু সেন্স হারিয়ে ফেলে, কিন্তু আমার বেবি ব্রাদার অন দ্য স্পট সে মারা যায়। তারপর আমি আমার মোবাইল থেকে ইমার্জেন্সি নাম্বার 911 কল দেই। যতবার কল দেই রং নাম্বারে চলে যায়, যেটা হওয়ার কথা না এবং ইম্পসিবল। অ্যাট লাস্ট আম্মুর মোবাইল থেকে পুলিশকে কল করা হয়। বাসার অ্যাড্রেস বলি এবং ওদেরকে আমার আব্বুর মোবাইল নাম্বারও দেই, আব্বুকে ইমিডিয়েটলি কল করে ইনফর্ম করতে, কারণ আব্বুর মোবাইল আমরা পাচ্ছিলাম না। তখন পুলিশ আসলো, আমাদেরকে বাসার ভেতর থেকে বের করলো। এন্ড যখন ওরা দরজা খুললো তখন ইজিলি খুলে গেছে, whereas আমরা যতবার ট্রাই করেছি ততবারই দরজা খুলে নাই। এন্ড অলসো আমি যখন ফ্রাইং প্যান নিয়ে গ্লাস ভাঙার ট্রাই করেছি সেটাও ফেল করেছিলাম। তারপর আম্মু এবং আমার ভাইকে অ্যাম্বুলেন্সে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং যখন আম্মুর সেন্স ফেরে আম্মু জিজ্ঞেস করেন আমাকে যে ওয়াইস কই, আমার ছোট ভাইয়ের নাম এটা। তখন আমি বলি যে ডক্টর বলেছে সে মারা গেছে, কারণ ওর ব্রেন হ্যামারেজ হয়েছিল এবং যেটার জন্য সে সেইখানেই অন দ্য স্পট মারা যায়। আমি জানি এটা বিশ্বাস করার মতো না, কিন্তু যারা এক্সপেরিয়েন্স করেছেন শুধু তারাই জানেন এবং বুঝবেন যে কতটা কষ্টকর এইসব সিচুয়েশন এবং এইরকম সিচুয়েশনের সম্মুখীন হওয়ার এবং একটা 10 মাসের বাচ্চার প্রাণ হারাবার। আমার কাছে আরো ঘটনা আছে কানাডার এবং আমার গ্রামের বাড়িতে। আপাতত এই ঘটনাটা পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ অ্যান্ড ঈদ মোবারক টু অল এবং সমস্ত লিসনারদেরকে ঈদ মোবারক জানিয়েছেন এবং এই ব্যাপারটাই। এবং আমি খুবই অবাক হয়েছি ঘটনাটা শুনে এবং আমি দেখতে পাচ্ছি যে একটার পর একটা মানে আজব আজব কাহিনী তাদের সাথে সেদিন ঘটছিল এবং শেষ মুহূর্তে 10 মাসের একজন শিশুকে প্রাণ হারাতে হয়। এটা খুবই দুঃখজনক একটা পার্ট ছিল স্টোরি। কেমন লাগলো স্টোরিটা আপনারা অবশ্যই আমাদেরকে ফেসবুকে এবং SMS এর মাধ্যমে জানাবেন আশা করব। এবং আমি দেখতে পাচ্ছি রাসেল ভাই আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি রিমন বলছি, আমি এসে থামে গেছি। জি, তো রাসেল ভাই আমি যে ঘটনাটা বলবো সেটি আমার এক ক্লোজ একটা বড় ভাইয়ের ঘটনা। তিনি বুটেক্স এখন বলেন ফাইনাল ইয়ারে আছে এখন। তো উনি আমাকে যে ঘটনাটা বলছে আমি সেই ঘটনাটা বলতেছি। তো ভাইয়া যখন বুটেক্স ফার্স্ট ইয়ারে পড়তো, তো উনি তখন মানে মা বাবা গ্রামে থাকতো, তো উনি ঢাকায় থাকতো হলে। তো আমি সঙ্গত কারণে ভাইয়ার নাম আর যে বিল্ডিংটাতে ঘটনাটা ঘটছে ওই বিল্ডিংটার নামটা আমি বলতেছি না। তো ভাইয়ার বাবা মা আর্থিক অবস্থা অসচ্ছল থাকার কারণে তিনি তার বাবা মাকে হেল্প করার জন্য তিনি টিউশন পড়াতো। তো তিনি যে বাসায় টিউশন পড়াতো সেই বাসাটা ছিল হল থেকে 10 মিনিটের দূরত্ব ছিল। তো যেই বাসায় তিনি টিউশন পড়াতো ওই বাসাটা ছিল 14 তলা, তো তার স্টুডেন্ট থাকতো 9 তলায়। তো রাসেল ভাই দিনগুলো খুব ভালো মতোই কাটতেছিল। তো ওই স্টুডেন্টের বাবা মা তাকে খুব নিজের ছেলের মতোই স্নেহ করতো। তো সামনে রোজার ঈদ চলে আসে, আমার ওই ভাইয়া মানে ঈদের ছুটি কাটানোর জন্য গ্রামের বাড়ি চলে যায়। তো ছুটিটা অনেক শর্ট ছিল, তো শর্ট থাকার কারণে মানে ওই ভাইয়া স্টুডেন্টের পরীক্ষা ছিল সামনে ফাইনাল ইয়ার। তো ওর সিলেবাস এখনো কভার হয়নি। তো ভাইয়া ওই ঈদের 2 দিন পরে উনি রওনা দিয়ে দেয় ঢাকার উদ্দেশ্যে। তো উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর উনি যখন হলে আসে, তো হলে এসে পৌঁছায় দুপুর 1টার দিকে। তো 1টার দিকে এসে দেখে যে হলে সব ফাঁকা, সব ফ্রেন্ড সাইকেল সবাই দেশের বাড়ি চলে গেছে। তো কিছু সিনিয়র ভাইয়ারা ছিল আর ওখানের মামারা ছিল।
তো উনি ওনার রুমে আসে, এসে দেখে কেউ নেই। তো উনি আগে ফ্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করে ওনার ওই স্টুডেন্টকে ফোন দেয় যে আমি সন্ধ্যার সময় আসবো পড়াতে। তো এই কথা বলে উনি একটু ঘুম চলে আসে, অনেক ক্লান্ত ছিল, তো উনি ঘুমোতে চলে যায়। তো ভাইয়ার যখন ঘুম ভাঙে, তো ঘুম ভাঙার পর উনি দেখে প্রায় সন্ধ্যা হবে এই অবস্থা। তো উনি ফ্রেশ হয়ে ওই স্টুডেন্টকে পড়ানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তো বাসা থেকে যখন বের হয় তো উনি দেখলো যে ওই সময়টা মানে মাগরিবের আজান দিয়ে দেয়। তো মাগরিবের আজান দেওয়ার পরে রাস্তায় কিছু ছেলেরা থাকে যারা ক্রিকেট খেলছিল, তো ওরা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তো ভাইয়া ওর স্টুডেন্টকে পড়ানোর জন্য উনি রওনা দিয়েছিল। তো যখন উনি রওনা হাঁটতেছিল তো দেখলো যে পিছন থেকে ওনাকে কে যেন হঠাৎ করে ডাক দিল ওনার নাম ধরে। তো উনি পিছনে তাকিয়ে দেখে যে কেউ নেই। তো ওনার কাছে জিনিসটা একটু অদ্ভুত লাগলো। তো উনি এটা মনের ভুল ভেবে উনি আবার রওনা দিল। তো রওনা দিয়ে উনি যখন ওই বাসার সামনে আসলো, ঠিক তখনই ভাইয়া ইলেকট্রিসিটি চলে যায়। তো জায়গাটা একটু অন্ধকার। তো উনি করে কি ওনাদের গেটটা ছিল লক করা। তো উনি করে কি চাবিটা আনতে ভুলে যায়। তো বিল্ডিং এ মানে যে ঢুকবে ওই চাবিটা উনি ভুলে টেবিলে ফেলে চলে আসে। তো উনি যা করে উনি মোবাইল থেকে মোবাইল বের করে ওই স্টুডেন্টকে ফোন দিবে যে গেটটা খুলে দেওয়ার জন্য নিচে। তো ফোনটা যাচ্ছিল না নেটওয়ার্ক প্রবলেমের জন্য সামহাও। তো এমন সময় উনি দেখলো যে ঘুটঘুটে অন্ধকার, তো কেউ না থাকে। উনি অনেক মানে ডাকাডাকি করে স্টুডেন্টকে, বা কেউ যদি খুলে দেয় তো কেউ খুলে না। তো উনি মনে করে যে সবাই ঈদের ছুটিতে গ্রামে হয়তো ঈদ করতে গেছে, তাই হয়তো কেউ নেই। তো উনি যখন আর মানে সহ্য হয় না, তো উনি যখন মানে আজকে উনি ভাবতেছিল যে আজকে আর পড়াবো না, উনি যখন বাসার উদ্দেশ্যে রওনা দেবে ঠিক তখনই পিছন থেকে ব্যাকসাইড থেকে কে যেন গেটটা খুলে দেয়। তো উনি গেটটা খুলে দেওয়ার সাথে সাথে উনি ভিতরে ঢুকে গেল। তো সিঁড়ি দিয়ে উঠলো। উনি ওনার মোবাইলটা ছিল, তো মোবাইলের ফ্ল্যাশলাইটটা অন করে হালকা আলোতে মৃদু আলোতে উনি হাঁটা শুরু করলো সিঁড়ি দিয়ে। তো এক সময় ভাইয়া হাঁটতে হাঁটতে উনি আস্তে করে ফিল করলো যে ওনার পিছন থেকে আরেকজনের হাঁটার সাউন্ড। তো উনি মনে করলো যে আমাকে খুলে দিচ্ছে গেটটা হয়তো উনি হবে। তো উনিও কিছু মনে করলো না ভাইয়াটা। তো ভাইয়া হাঁটা শুরু করলো। তো সিঁড়ি দিয়ে উনি সিঁড়ি অতিক্রম করার পর ওনার কাছে মনে হলো যে সিঁড়িটা যেন পথটা মানে ফুরায় না এই অবস্থা। তো উনি হাঁটতেছিল, তো পিছন থেকে যে ওনার সাউন্ডটা পিছনে যে লোকটা ছিল বা যে খুলে দিচ্ছে ওই সাউন্ডটা আসতেছিল, মানে পিছন থেকে হাঁটতেছিল। তো একসময় হঠাৎ করে সাউন্ড অফ হয়ে যায় পিছনে। তো ভাইয়া মনে করে যে হয়তো উনি ওনার ফ্ল্যাটে ঢুকে গেছে। তো ভাইয়াও হাঁটতে থাকে সিঁড়ি দিয়ে। তো হাঁটতে হাঁটতে এমন সময় ভাইয়া হঠাৎ ফিল করে যে হঠাৎ করে নিজের শরীরে ফিল করে যে হঠাৎ করে বৃষ্টির একটা ফোঁটা ভাইয়ার শরীরে আসে লাগে। তো ভাইয়া দেখলো যে হঠাৎ করে ঠান্ডা একটা বাতাস তার শরীরে লাগে। তো উনি একটু অন্যরকম ফিল করলো। তো উনি হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে উনি যখন বিজলি চমকালো, দেখলো যে বিজলি চমকালো। তো উনি দেখলো যে উনি আর যদি আর একটা দেয় তাহলে 14 তলার ছাদ থেকে উনি নিচে পড়ে যাবে। তো এই অবস্থায় উনি আল্লাহকে স্মরণ করতে থাকে যে কি হচ্ছে ওনার সাথে। তো উনি তাড়াতাড়ি আল্লাহকে স্মরণ করতে করতে ওই ছাদ থেকে কোনো মতে বের হয় ওই স্টুডেন্টের অনেক কষ্টের স্টুডেন্টের ফ্ল্যাটের বাসার সামনে আসে, নক করে। তো নক করার পর স্টুডেন্টের আম্মু দরজাটা খুলে দেয়। তো উনি সালাম দিয়ে কিছু না বলে ওই স্টুডেন্টের রুমে এসে উনি জিজ্ঞেস করে যে পড়তে বসো। হ্যাঁ। তারপর স্টুডেন্ট বললো যে ভাইয়া আপনি এত লেট হলো আপনার। তো বললো কিছু না বলে উনি বললো কি ঠিক আছে তুমি ভাইয়ার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তো ভাইয়া বসলো। এমন সময় দেখলো যে ভাইয়া অপোজিট ওই স্টুডেন্টের বাবা বসে আছে। তো উনি সালাম দিল। তো এক সময় উনি দেখলো যে ওই স্টুডেন্টের বাবা অনেক রাগী ভাবে ওনার দিকে তাকিয়ে আছে, অনেক বড় বড় চোখ করে লাল। তো উনি একটু ভয় পেল। ভয় পেয়ে উনি কিছু মনে করেন ওই স্টুডেন্ট যখন পানি নিয়ে আসলো উনি পানিটা খেলো। পানিটা খাওয়ার পর উনি দেখলো যে ওই স্টুডেন্টের বাবাটা নেই। তো তিনি ওই স্টুডেন্টকে বললো যে তোমার আব্বু কোথায় গেল। তো ওই স্টুডেন্ট হাসতে শুরু করলো। তো ভাইয়া বললো তুমি হাসতেছো কেন। তো ওই স্টুডেন্ট বললো কি বাবা আসবে কোথেকে, বাবা তো অফিসিয়ালি কাজে উনি চলে গেছে, চিটাগাঙে চলে গেছে। তো ভাইয়া অনেক ভয় পেয়ে উনি কারো কিছু বলে না। তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে আসে।
তো ইলেকট্রিসিটি চলে আসার পর উনি জাস্ট ব্যাপারটা বোঝার জন্য আন্টিকে আবার বললো যে আন্টি কি হলো। আন্টি বললো যে ঠিকই, হ্যাঁ উনি অফিসিয়ালি কাজে 2 দিন জন্য চিটাং গেছে। তো ভাইয়া অনেক ভয় পায়, তো বললো যে ভাইয়া মাথা হঠাৎ করে পেইন শুরু হয়। তো ভাইয়া বললো যে ঠিক আছে আজকে আমি পড়াবো না, আজকে আমি বাসায় চলে যাই, কালকে পড়াবো। তো এই বলে উনি সিঁড়ি থেকে নেমে কোনো মতো হলে চলে আসে। হলে চলে আসার পর উনি কাউকে কিছু না বলে উনি কোনো মতে ডিনারটা করে উনি বেডে চলে যায়। কতক্ষণ বেডে ছিল উনি জানে না। হঠাৎ করে যখন ঘুম ভাঙলো রাতে, তো দেখলো যে ওনার পানি খাওয়ার জন্য যখন উনি পানিটা নেবে, তো দেখলো যে দরজার ওই সাইডে একটা লাল পেরে একটা সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়ায় আসছে, তার চুলগুলো বাতাসে উঠতেছিল। তো ভাইয়া বললো কিছু ভয় পেলো, অদ্ভুত লাগলো। তো দেখলো যে মেয়েটা আস্তে আস্তে ভাইয়ার দিকে অগ্রসর হচ্ছে এবং একরকম অদ্ভুত একটা ভয়ঙ্কর হাসিতে ভাইয়া দিকে অগ্রসর হচ্ছে। ভাইয়া অনেক চিৎকার করার পর ভাইয়া দেখলো যে মেয়েটা ভাইয়ার সামনে এসে ভাইয়ার গলায় হাত দিয়ে ভাইয়াকে চেপে ধরছে। তো ভাইয়া চিৎকার করতে থাকে, এরকম কতক্ষণ চিৎকার করেছিল ভাইয়া জানে না। যখন তার সেন্স ফিরলো, তো দেখলো যে তিনি বেডে শুয়ে আছে, হলের সব সিনিয়র ভাইরা দাঁড়ায় আছে। তো বললো যে কি হলো, তো উনি সব ঘটনা বললো। তো ওনারা ওনাকে ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। ইমাম সাহেব এসব ঘটনা শুনে ওনাকে তাবিজ দিল। তাবিজ দেওয়ার পর বললো যে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, 1 ওয়াক্ত নামাজও তুমি মিস দিবা না। তো ভাই এই কথা শোনার পর ভাইয়া এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এবং ওই ঘটনাটা ভাইয়া এখনো যায় না। ভাইয়া মাঝে মধ্যে ওই ঘটনার শিকার হন এবং উনি ওই ঘটনাটা ফেসটা মাঝে মধ্যে দেখতে পান স্বপ্নে। তো এই ঘটনাই ছিল। আপনাকে আমরা চলে যাচ্ছি আমাদের কিছু SMS যেগুলো আসছে আমাদের দেশের বাইরে, সেখান থেকে। ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আপনার এগেইন। রাসেল ভাই, এখন যে এই ঘটনাটি আমি বলতে চাচ্ছি সেটা আমার এই সহপাঠীর বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এবং ওদের পুরো পরিবারই ওই ঘটনার জন্য সাফারার হয়েছেন বলতে পারেন। এবং ঘটনাটি আমার কাছে খুবই ভয়ের না, এটা আমার কাছে খুব দুঃখ লেগেছে আর কি, যেটা আমি শেয়ার করতে চাই। আমার ওই ফ্রেন্ডের বাবা, ওনার বিয়ের হয়তো 2 থেকে 3 বছর আগে এই ঘটনাটি ঘটে আর কি। তো ওর কাছ থেকে আমি যেভাবে শুনেছি সেভাবে বলতে যাচ্ছি ঘটনাটি। উনি খুব সাহসী লোক ছিলেন, উনি কোনো কিছু ভয় পেতেন না, রাত্রে বেলা চলাফেরা করতেও কোনো ভয়টাই পেতেন না। এই জিন ভূতে এইসবে উনি বিশ্বাস ওইভাবে করতেন না। তো ওনার বাসা বাংলা মোটরে ছিল আর কি। এখন ওনার পরিবার বাংলা মোটরে বসবাস করেন। তো ওনার পাশের এক প্রতিবেশী মহিলা একদিন ওনাকে এসে খুব করে রিকোয়েস্ট করে বলতেছে যে ভাই আপনি জানেন যে আমার অনেকদিন বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয় না। তো আমার একজন কবিরাজ বলেছে যে এক বাবার এক সন্তান, ছেলে সন্তান যদি মারা যায়, তো যেদিন মারা যায় ওই দিনই যদি তার কবর থেকে 1 মুঠো মাটি নিয়ে আসা যায় রাতের বেলা একা গিয়ে, তবে ওই মাটি দিয়ে উনি একটা ব্যবস্থা করবেন বা তদবির করবেন যার মাধ্যমে উনি সন্তান লাভ করতে পারেন। কিন্তু কাজটা তো আমার কাছে ভালো লাগলো না, কাজটা মনে হয় ঠিক না। অবশ্যই এটা ঠিক না, কিন্তু উনি চিন্তা করলেন আমার ফ্রেন্ডের আব্বা যে একজন মানুষের উপকার হবে, এতদিন ধরে বিয়ে হয়েছে সন্তান হয় না, যদি আমার একটু কষ্টের দ্বারা একজনের উপকার হয় তো ক্ষতি কি। তো উনি বলছে ঠিক আছে আমি কাজটা করে দেবো, তুমি খালি আমাকে জানাবা যে কখন কোথায় যেতে হবে এটা আমাকে বলবো। বলে ঠিক আছে ভাই, আমরাই আপনাকে বলে দেবো। তো একদিন বেশ কয়েক মাস পরে হঠাৎ করে একদিন ওনাকে বললেন যে ভাই আজকে একটু চলেন, দিনের বেলা যে একটা কবর আপনাকে দেখিয়ে দেবো। তো বিকালের দিকে গিয়ে ওনাকে দেখা যায় যে এই কবরটা আজকে হয়েছে, আমরা খবর পেয়েছি এটা এক বাবার এক সন্তান যে মারা গেছে, আপনাকে এই কবরটার থেকেই মাটি নিয়ে আসতে হবে রাতের বেলা। উনি বলছে এটা কোনো ব্যাপার না। তো এটা আমাদের ঢাকা শহরের খুবই একটা নাম করা একটা কবরস্থান, অনেকে বললেই বুঝতে পারবেন, আজিমপুর কবরস্থান এটা। তো আজিমপুর কবরস্থানটা উনি দেখে আসছেন যে এটা কোন জায়গায় কবরটা আছে। উনি রাতের বেলা লেট নাইটে সম্পূর্ণ একা কবরস্থানে গেলেন। এই ঘটনা আজ থেকে আরো প্রায় 35 বছর আগের ঘটনা আর কি। তখন তো এত উন্নত ছিল না, আরো ছিল। এখন তো অনেক লাইটিং আছে আজিমপুর কবরস্থানে, তখন তো এত কিছু ছিল না। তো উনি রাতের বেলা যখন ওই কবরটার কাছে যান, তো যাওয়ার পরে উনি কোনো কিছু সাত পাঁচ না ভেবেই উনি 1 মুঠো মাটি হাতে নেন এবং ওনার কাছে একটা পাত্রের মধ্যে সেই মাটিটা রেখে যেই না পিছনের দিকে ঘুরেছেন, হঠাৎ করে দেখে ওনার মুখোমুখি প্রায় ওনার উচ্চতার 2টো কুকুর, সম্পূর্ণ কালো কুকুর, চোখ জল করছে, ওনার দিকে তাকিয়ে আছে। তো উনি দেখে প্রথম দিকে ভয় পেলেও নিজেকে সামলে নিলেন এবং উনি বুঝলেন যে এটা স্বাভাবিক কিছু না, কিন্তু উনি যেহেতু এগুলো কিছু ভয় পেতেন না, তো উনি কুকুর দুটোকে সামনে থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কুকুর দুটো কিছুতেই ওনার পথ ছাড়ছে না।
তো অবশেষে উনি একটু পিছন দিকে গিয়ে একটা গাছ থেকে ডাল ভেঙে নিয়ে এসে ওই কুকুর দুটোকে তাড়া করেন। তো অনেকক্ষণ যাবৎ কুকুর দুটোকে তাড়া করলো, কুকুর দুটো বারবার ওনার পায়ের দিকে এসে ওনাকে জড়িয়ে ধরার চেষ্টা করছেন, কিছুতেই ওই মাটিটা ওরা নিতে দেবে না। তো উনি কোনো কিছুই করলেন না, কুকুর দুটোকে বেশ অনেকে লাঠি দিয়ে আঘাতও করেন উনি। তারপরে উনি ওই মাটিটা নিয়ে চলে আসেন, ওখান থেকে চলে আসার পরে উনি ওই মাটিটা ওই মহিলাকে দেন। তো এখানে ঘটনাটা যদি শেষ হয়ে যেত তো ভালো হতো, কিন্তু ঘটনাটা শুরুই বলতে পারেন এখান থেকে, যে এরপরে যে ঘটনাটা ঘটে, ওই মহিলা কিন্তু সত্যি সত্যি মানে তার সন্তান হয়েছিল, ছেলে সন্তান হয়েছিল, কিন্তু বছরের একটা নির্দিষ্ট দিনে ওই যে লোকটা আমার ফ্রেন্ডের যে বাবা, বছরের একটা নির্দিষ্ট দিনে ওনার মানে নাক মুখ দিয়ে মানে সম্পূর্ণ তাজা রক্ত বের হতো। আচ্ছা, ওই দিনটাতে, যে দিনটাতে উনি ওই মাটিটা আনতে গিয়েছিলেন। আচ্ছা, এরপর উনি বিয়ে করেন। এরপর যে ঘটনাটা ঘটে, ওনার কিন্তু মানে শুরুর দিকে অনেক সন্তান মারা গেছে, ওনার সন্তান বাঁচত না, শিশু বয়সে ওনার সন্তান মারা যেত, এবং ওনার সন্তানদেরকে উনি অনেক ছোট রেখেই উনিও হঠাৎ করে মারা যান। পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে ওনার মৃত্যুর কারণ অনুসন্ধানে জানা গেল ওনার শরীরের ভিতরে মানে বলতে পারেন যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই পচন ধরে মানে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এইটা উনি কখনোই বুঝতে পারেন নাই যে উনি অসুস্থ, এবং হঠাৎ করে উনি অসুস্থ হয়েছেন, তখনই উনি মারা গেছেন। এটা খুবই দুঃখজনক ঘটনা যে উনি ছোট বাচ্চাদেরকে এতিম করে উনি চলে গেলেন। তো এটা আসলে ভয়ের কতটুকু আমি জানি না রাসেল ভাই, তবে আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে, যে এই ধরনের কাজগুলো বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকে করা যেমন উচিত না, সহযোগিতা করা উচিত না। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার আজকের স্টোরিগুলো সবাই খুব প্রশংসা করছেন এখনো পর্যন্ত। হ্যালো রাসেল ভাই, আমি রাকিব বলছি, এসেছি কাওলার ব্যাপারী বাড়ি থেকে। তো রাসেল ভাই, আমি আমার ঘটনাটি চলে যাচ্ছি। তো ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের সাথে। তো ফ্রেন্ড তার নাম কি বলতে নিষেধ করেছিল। তো ফ্রেন্ডের বাসাটা অনেক পুরনো, অনেক আগে থেকে তাদের বাসাটা। তো ফ্রেন্ডের একটি অভ্যাস ছিল যে রাত জেগে মুভি দেখতো। তো রাত জেগে মুভি দেখতো, প্রায়ই দেখতো। তো প্রতিদিনের মতো একদিন মুভি দেখতেছিল। মুভি দেখতে দেখতে একটি পর্যায়ে সে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে যখন ঘুম ভাঙলো, সে দেখতে পেল যে কারেন্ট চলে গেছে। দেন সে চিন্তা করলো যে খাটে গিয়ে ঘুমানো উচিত, এখন অনেক মুভি দেখা হয়েছে। দেন সে যখন ব্যাক করবে তখন সে পিছনে কিছু আলো দেখতে পায়। যখন সে পিছে তাকালো, তাকে দেখতে পেল যে কিছু একটা আলো জ্বলজ্বল করছে। তাদের ওই রুমটাতে, ড্রয়িং রুমে তাদের বড় একটি ছবি ছিল, পিকচার ছিল। তো পিকচারে দেখতে পেল যে ওইখানে একটি হিরোইনের পিকচার ছিল, ওই পিকচারটি আর নেই। পিকচারটিতে দেখতে পেল যে কিছু একটা সাদা কিছু একটা, ভালো করে দেখতে পেল যেটা, সে দেখতে পেল যে একটা মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে, তার চুলগুলো এবং তার যে কাপড়গুলো সেগুলো বাতাসে উঠছে। তো সে ভালো করে চেক করে দেখলো যে না, ঘুম চোখে হয়তো বা ভুল দেখতে পারি আমি। তো চিন্তা করলো না, রুমে চলে যায়। দেন সে দরজা খুঁজে পাচ্ছিল না। একটি পর্যায়ে সে কি করলো, দেন আবার চোখটা ওইখানে চলে গেল, যেটি দেখলো যে হ্যাঁ সেখানে একই রকম ঘটনাটা ঘটতেছে, যে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, চুলগুলো তার উঠতেছে। তো সে এবার তো অনেকটা ভয় পেয়ে গেল। দেন সে যেটা করলো, তাড়াতাড়ি করে দরজা খুঁজতে লাগলো। কারেন্ট চলে গেছে, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিল না। দেন সে তাড়াতাড়ি করে দরজা খুঁজতে লাগলো, সে কোনো কিছু খুঁজতে পেল না। দেন একটি পর্যায়ে যখন চোখ গেল দেয়ালে তার ক্যালেন্ডারের দিকে, ক্যালেন্ডারে দেখতে পেল সে সেখানে কিছু একটা প্রাণীর মতো বড় বড় দাঁত, সে তার দিকে তাকিয়ে হাসতেছে। এই দেখে সে আরো ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যখন সে দরজা খুঁজতে লাগলো, চিৎকার দিবে, তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। দেন সে যেটি করলো, যে যখন তার চোখটা পিছনে ফিরলো, দেখতে পেল সেই যে পিকচারে যে মেয়েটা দেখেছিল সেটা আর পিকচারে নেই। তখন দেখলো সে তার সামনে এসে দাঁড়িয়ে আছে, সেটাও হাসছে। আর যে সে জন্তুটা দেখতে পেলো যে প্রাণীটি ক্যালেন্ডারে, সেটিও সে দেখতে পেলো যে এখানে দাঁত বের করে তার দিকে হাসতেছে। এইটা দেখে সে একটি চিৎকার দিল, নাকি সে বলতে পারলো না, সে অজ্ঞান হয়ে গেল। যখন সে চোখ খুলে দেখলো সে বিছানায় পড়ে আছে, তখন তার ফ্যামিলি তাকে জানতে চাইল কি হয়েছিল। দেন সে সব খুলে বললো যে এই ঘটনা আমার সাথে ঘটেছে। তার ফ্যামিলি তাকে জানালো যে সে একটি চিৎকার দিয়েছিল। দেন সবাই ফিরে এসে যখন তার রুমে আসলো, এসে দেখলো সে মাটিতে পড়ে আছে। দেন এই
তারপর তার যখন জ্ঞান ছিল সে সবাই এটাকে বললো। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আমি